আমাদের আজকের গল্প পাঁচকুড়িদের কলমে রানীর গলিতে হত্যা। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। গল্পটি পাঁচকুড়ি রচনাবলী সমগ্র থেকে নেওয়া। গল্পপাঠে রয়েছে প্রীতম, শুভম, রাজ চট্টোপাধ্যায়, দেবস্মিতা, বর্ণালী, প্রত্যুষা, সব্যসাচী এবং আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। নগেন্দ্রনাথবাবু একজন নতুন লেখক। অল্পদিনের মধ্যেই সাহিত্য জগতে তার বেশ নাম হয়েছে। একজন শক্তিশালী ঔপন্যাসিক হিসাবে পাঠকদের কাছে তার খুব প্রভাব। উপন্যাস সাধারণত দু ধরনের, রোম্যান্টিক বা অলৌকিক, আর রিয়ালিস্টিক বা বাস্তবধর্মী। প্রথম ধরনের উপন্যাসে অপ্রাকৃতিক ও বাড়িয়ে বলার ঘটনা থাকে, আর দ্বিতীয় ধরনের উপন্যাসে থাকে স্বাভাবিক, সম্ভবপর বা বাস্তব ঘটনা। আমাদের নগেন্দ্রনাথবাবু বাস্তবধর্মী উপন্যাসের বড় ভক্ত এবং কল্পনার সাহায্য নিতে একেবারেই রাজি নন। তিনি নিজের উপন্যাসের ঘটনাগুলো এমনভাবে বাস্তবতার সীমার মধ্যে রাখেন যে সমালোচকের ধারালো সমালোচনার সুযোগ থাকে না। তাই তিনি সবসময় বাস্তব ঘটনা ও মানুষের চরিত্র দেখতে ব্যস্ত থাকেন। প্রতিদিন খুব ভোরে উঠেই তিনি লিখতে শুরু করেন, প্রায় সকাল 11টা পর্যন্ত। তারপর দুপুরে বিশ্রামের সময় বই আর সংবাদপত্র পড়েন। বিকেলে বন্ধুদের সঙ্গে হাসি ঠাট্টায় সময় কাটান। রাতে বাইরে বেরোন। রাত 12টা পর্যন্ত শহরের নানা জায়গায় একা একা ঘুরে বেড়ান উপন্যাসের উপাদান সংগ্রহের জন্য। রাতে যা সংগ্রহ হয় তার বেশিরভাগই উত্তেজক। আজও সেই উদ্দেশ্যেই তিনি রাতের বেলা বেরিয়েছেন। প্রায় 12টার সময় তিনি কলকাতার বড়বাজারের বাসতলা গলি দিয়ে যাচ্ছিলেন এবং পাশের দোকানদার ও পথচারীদের বিশেষভাবে লক্ষ্য করছিলেন। তখন প্রায় সব দোকানই বন্ধ হয়ে গেছে, দু একটা খোলা ছিল। সেগুলো দোকানদাররা বন্ধ করছিল। রাস্তায় লোক চলাচলও কমে যাচ্ছিল। এই সময় নগেন্দ্রনাথের নজর পড়ল এক ব্যক্তির ওপর। লোকটির বেশভূষায় একটি আলাদা হওয়ায় তার দৃষ্টি আকর্ষণ করল। লোকটির পোশাক সাধারণ দারোয়ানের মতো, মাথায় বড় পাগড়ি, গায়ে আংরেখা, মুখে খুব বড় ঝাংতা দাড়ি। ভালো করে দেখলে মনে হয় সেটা নকল দাড়ি। লোকটির বয়সও অনেক, 60 বছরের তো কম নয়। পোশাক বা চেহারা যেমনই হোক, তার চলাফেরা দেখে দারোয়ান বলে আর মনে হয় না। সে যেভাবে চারিদিকে তাকাচ্ছিল তাতে বোঝা যাচ্ছিল যে শহরটা তার খুব অপরিচিত। নগেন্দ্রনাথ বুঝলেন যে লোকটা যেন কিছু একটা খুঁজছে। সে লোকটা একটু এগিয়ে গেল, তারপর আবার ফিরে এলো। একবার যেন নগেন্দ্রনাথকে কিছু জিজ্ঞাসা করতে চেয়েছিল, পরে আবার কিছু ভেবে তাকে পাশ কাটিয়ে চলে গেল। লোকটার আচরণ দেখে নগেন্দ্রনাথের সন্দেহ হলো। তিনি দাঁড়িয়ে পড়লেন। ফিরে দেখলেন যে লোকটা হনহন করে দ্রুত হেঁটে অনেক দূর চলে গেল। আবার কিছু মনে করে ধীরে ধীরে তার দিকে ফিরে আসছে। নগেন্দ্রনাথ অপেক্ষা করতে লাগলেন। এবার লোকটি ফিরে এসে তার কাছে দাঁড়িয়ে ইতস্তত করে বলল, রানীর গলি কোথায় আপনি জানেন? বলে দিলে তুমি চিনতে পারবে বলে তো মনে হয় না। আমি ওই দিকেই যাচ্ছি, আমার সঙ্গে এলে দেখিয়ে দিতে পারি। লোকটি খুব আস্তে আস্তেই বলল, আপনাকে তো ভদ্রলোক বলেই মনে হচ্ছে। আপনাকেও আমার তাই মনে হচ্ছে। না না, আমি আপনার সঙ্গে যাচ্ছি, চলো। নগেন্দ্রনাথ স্বভাবতই বেশি কথা বলতে ভালোবাসেন না। বিশেষ করে অপরিচিত লোককে অকারণে প্রশ্ন করা ঠিক নয় ভেবেই চুপচাপ চললেন। তবে বুঝলেন যে লোকটা তাকে পুরোপুরি বিশ্বাস করছে না, একটু দূর থেকে তাকে অনুসরণ করছে। আরও দেখলেন যে লোকটা বুক পকেট হাত দিয়ে চেপে ধরে রয়েছে। তার মনে হলো যে পকেটে হয়তো অনেক টাকা বা গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্র রয়েছে। তিনি বুঝলেন যে লোকটা দারোয়ান নয়, কোনো হিন্দুস্তানি ভদ্রলোক ছদ্মবেশে এসেছে এবং এত রাতে এখানে আসার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। রানীর গলি যে ভদ্রলোকের এলাকা নয় তা তিনি বেশ ভালো করেই জানতেন। কলকাতার কোনো জায়গায় তার অচেনা ছিল না। তিনি মনে মনে ঠিক করলেন লোকটার ওপর নজর রাখতে হবে। দুজন চুপচাপ চলতে চলতে রানীর গলির মোড়ে পৌঁছল। নগেন্দ্রনাথ বললেন, এই যে এটাই হচ্ছে রানীর গলি। কিন্তু লোকটি কোনো কথা না বলে গলির ভেতরে না গিয়ে দ্রুত এগিয়ে গেল।
নগেন্দ্রনাথ একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি গলির ভেতরে যাবেন না? লোকটি চলে গেল। নগেন্দ্রনাথ একটু দূর থেকে তাকে অনুসরণ করতে লাগলেন। তার সন্দেহ এখন পাকা হয়ে গেছে, কৌতূহল চরমে উঠেছে। লোকটা কি করে বা কোথায় যায় তা দেখবার জন্য তিনি খুব আগ্রহী হলেন। লোকটি দরমাহাটায় পৌঁছল। সেখানে মোড়ের কাছে 3টি ভাড়ার গাড়ি দাঁড়িয়েছিল। দূর থেকে নগেন্দ্রনাথ দেখলেন যে লোকটি একটি গাড়ির কাছে গিয়ে দাঁড়ালো, কোচম্যানের সঙ্গে কথা বলল, তারপর কিছু দিল। কোচম্যান ঘোড়া লাগাম ধরল আর লোকটি গাড়িতে উঠে পড়ল। কিছুক্ষণ পর কোচম্যান চাবুক মারল আর গাড়ি ছুটল। তখন নগেন্দ্রনাথ দৌড়ে আরও একটি গাড়িতে এসে উঠলেন। ওই গাড়ির পেছনে চলো, ভালো বকশিস পাবে, যেন চোখের আড়াল না হয়। পুলিশের কাজ, তাড়াতাড়ি চলো, বকশিস পাবে। পুলিশের কথা শুনে কোচম্যান আর কোনো কথা না বাড়িয়ে দ্রুত গাড়ি চালালো। সামনে গাড়ি যেন চোখের আড়ালই হয় না, তাই নগেন্দ্রনাথ বারবার গাড়ির বাইরে মুখ বের করে দেখতে লাগলেন। এই লোকটা কেন রানীর গলির সম্পর্কে জিজ্ঞাসা করে সেখানে না গিয়ে এই গাড়িতে উঠল, তার কারণ তিনি কিছুতেই বুঝে উঠতে পারলেন না। হঠাৎ তার মনে হলো যে লোকটা যেন তাকে সন্দেহ করেছে এবং সে যেন তার নজর এড়াতে গাড়িতে উঠেছে। নিশ্চয় সে ভেবেছে যে তিনি এভাবে তাকে অনুসরণ করবেন না। তিনি দেখলেন যে সেই গাড়ি জোড়াবাগান, বিডন স্ট্রিট এবং বাসতলার গলি ঘুরে শেষে আবার দরমাহাটা স্ট্রিটে আগের জায়গায় এসেই দাঁড়ালো। নগেন্দ্রনাথের গাড়িটাও এসে দাঁড়ালো। নগেন্দ্রনাথ অবাক হয়ে লাফ দিয়ে গাড়ি থেকে নেমে সামনের গাড়ির ভেতরে দেখলেন। তারপর কোচম্যান বলল, কি দেখছেন মশাই? যে লোকটা তোমার গাড়িতে উঠেছিল সে গেল কোথায়? তোমার এত খোঁজ নেওয়ার দরকার কি? ওরে, কার সঙ্গে এমন কথা বলছিস? পুলিশ। আমি আপনাকে চিনতে পারিনি। পরে চিনতে পারবি। এখন বল, গাড়িটা পথে কোনো জায়গায় থামেনি, তাহলে লোকটা গেল কোথায়? সে লোক, হুজুর, সে লোক একেবারেই গাড়িতে ওঠেনি। কেমন করে? সে লোকটা এসে বলল, একজন বদমাইশ আমার পেছনে লেগেছে, এই দুটো টাকা দিচ্ছি, তুই খালি গাড়ি হাঁকিয়ে একদিকে চলে যা, তারপর এখানে ফিরে আসিস। আমার এখানে একটু কাজ আছে, ফিরে এলে আমি তোর গাড়িতে বাড়ি যাব, আর একটা টাকা পাবি। তখন সে গাড়ির এক দরজা দিয়ে উঠে অন্য দরজা দিয়ে নেমে অন্ধকারে লুকিয়েছিল। তবে সে এখনই আসবে, আমি এখানেই অপেক্ষা করব। অনেক রাত হয়েছে, আমি আর থাকছি না। তুই এখানেই থাক। হুজুর বললে থাকতে হবে। এখানে আর কোনো গাড়ি ছিল না? ছিল হুজুর, কিন্তু বোধহয় ভাড়া পেয়ে চলে গেছে। সে লোক আবার গাড়ির জন্য আসবে বলেছে, দেখা যাক আসে কিনা। হুজুর চাইলে আমি লণ্ঠন নিয়ে গলির ভেতরে খোঁজ করতে পারি। নগেন্দ্রনাথ পরামর্শটাকে খারাপ মনে করলেন না। কোচম্যান লণ্ঠন নিয়ে সামনে সামনে চলল আর নগেন্দ্রনাথ তার পেছনে চললেন। রানীর গলি যে এত সরু যে দুজন পাশাপাশি হাঁটতে পারে না। ভেতরে ঘোর অন্ধকার, কোনো আলো নেই। এটা সাধারণ পথ নয়, গলির শেষটা বন্ধ। হঠাৎ কোচম্যান বলল, এটা কি? বলেই পড়ে গেল। নগেন্দ্রনাথ লণ্ঠন তুলে দেখলেন যে সেখানে একজন মানুষ পড়ে আছে। কোচম্যান বলে উঠল, কে? মাতাল নিশ্চয়ই। হঠাৎ পিছিয়ে গিয়ে কোচম্যান বলল, হুন। নগেন্দ্রনাথ বিস্মিত হয়ে দেখলেন যাকে তিনি খুঁজছিলেন তারই রক্তাক্ত মৃতদেহ সামনে পড়ে আছে। কারা তার বুকে ছুরি মেরেছে। নগেন্দ্রনাথ ও কোচম্যান দ্রুত গলির মুখে এসে চিৎকার করতে লাগলেন, পাহারাওয়ালা, পাহারাওয়ালা! দুদিক থেকে দুজন পাহারাদার ছুটে এলো। একজন লাশ পাহারা দিল আর অন্যজন থানায় খবর দিতে গেল। অল্প সময়ের মধ্যেই ইন্সপেক্টর সহ অনেক পুলিশ এলো। লাশ থানায় নিয়ে গেল। নগেন্দ্রনাথ ও কোচম্যানকেও যেতে হলো। সেখানে নাম ঠিকানা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হলো। ভোরের দিকে নগেন্দ্রনাথ বাড়ি ফিরলেন। রাতের ঘটনায় তার আর ঘুম হলো না। তিনি ভাবলেন, যেভাবেই হোক কে এই লোকটাকে খুন করেছে তা খুঁজব, এতে আমার উপন্যাসের লেখার সুবিধা হবে। পরদিন সকালে তিনি বাড়ির বারান্দায় বসে এসব ভাবছিলেন। এমন সময় এক ব্যক্তি এলেন। তার বয়স প্রায় 40, শরীর বেশ শক্ত, দেখতে সদাশয়, কিন্তু চোখে কঠোর ও বুদ্ধিমান ভাব। নগেন্দ্রনাথ সন্দেহের চোখে তাকিয়েছিলেন। লোকটি বলল, রানীর গলির খুন সম্পর্কে কিছু কথা জিজ্ঞেস করতে এসেছি। আপনি কি পুলিশ? হ্যাঁ, আমার নাম অক্ষয় কুমার, ডিটেকটিভ ইন্সপেক্টর।
আপনার সঙ্গে পরিচিত হয়ে খুবই ভালো লাগলো। আপনার কাছে একটা অনুরোধ আছে। কি অনুরোধ? এই খুনের তদন্তে আমাকে আপনার সঙ্গে নিন। কেন? আমি দু একটা উপন্যাস লিখেছি, আরও কয়েকটা লেখারও ইচ্ছে আছে। ডিটেকটিভ উপন্যাসও লিখেছি দু একটা। এই খুনের তদন্তে যদি আমাকে সঙ্গে রাখেন তাহলে আমি খুবই উপকৃত হব। হুম, বেশ তো, কিন্তু একটা কথা আছে। বলুন, কি? আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। কোনোভাবেই আমার কথার বিরোধিতা করতে পারবে না। আপনি যা বলবেন আমি তাই করব। ভালো, আমাদের চুক্তি পাকা হয়ে গেল। আজ থেকে তুমি এই কাজে আমার অংশীদার। এই বলে অক্ষয় কুমার জোরে নগেন্দ্রনাথের হাত ধরলেন। অক্ষয় কুমার তাকে ঠাট্টা করছে কিনা সে বিষয়ে নগেন্দ্রনাথের সন্দেহ হলো, কিন্তু সে কিছু বলল না। তারপর অক্ষয় কুমার দেওয়ালে ঠেস দিয়ে ভালো করে বসে পড়লেন। নগেন্দ্রনাথ বলল, এখন এই ছদ্মবেশী লোকটাকে কে খুন করেছে সেটাই খুঁজে বের করা হচ্ছে আমাদের কাজ। ঠিক তা নয়, তবে যে তাকে খুন করেছে সেটা আমি জানি। আপনি জানেন? হ্যাঁ, একজন স্ত্রীলোক তাকে খুন করেছে। আপনি নিশ্চিতভাবে জানেন? পরিস্থিতিগত প্রমাণে যতটা যা বোঝা যায়। কিভাবে জানলেন? খুনি কি ধরা পড়েছে? ধরা পড়ার বাইরে চলে গেছে। ধরা পড়ার বাইরে মানে? খুনিও খুন হয়েছে। একেবারে ডাবল খুন? কে প্রথম লাশটা দেখে? একজন হিন্দুস্তানি। সে ভোরে গঙ্গা স্নান করতে গিয়ে লাশ দেখে পুলিশে খবর দেয়। আমিও খবর পেয়ে সঙ্গে সঙ্গে লাশ দেখতে যাই। আপনি এত তাড়াতাড়ি যাওয়ার কোনো কারণ ছিল? হ্যাঁ, একটু ছিল। এটা দেখুন। এই বলে অক্ষয় কুমার নগেন্দ্রনাথের হাতে ছেঁড়া কাপড়ের একটা টুকরো দিলেন। দেখা গেল সেটা কোনো হিন্দুস্তানি স্ত্রীলোকের রঙিন কাপড়ের অংশ। অক্ষয় কুমার বললেন, এই কাপড়ের টুকরো মৃত দারোয়ানের ডান হাতের মুঠোর ভেতর ছিল। নিশ্চয়ই খুন হওয়ার সময় সে আত্মরক্ষার জন্য কাপড় টেনে ধরেছিল। ছুরির আঘাতে পড়ে গেলে খুনি কাপড় ছেড়ে নিয়ে পালায়। মৃত লোকটি এত জোরে কাপড়টি ধরেছিল যে ওই অংশটা তার হাতেই থেকে যায়। তাই বুঝলাম খুনি একজন স্ত্রীলোক, কারণ পুরুষ সাধারণত এই ধরনের রঙিন শাড়ি পরে না। আর শাড়ির রং দেখে বুঝলাম স্ত্রীলোকটি বাঙালি নয়, হিন্দুস্তানি। আপনার অনুমানই ঠিক, কিন্তু যে স্ত্রীলোকটা খুন হয়েছে সেই যে তাকে খুন করেছে সেটা আপনি কিভাবে জানলেন? ধীরে ধীরে বলছি, ব্যস্ত হয়ে না। স্ত্রীলোক খুন হয়েছে শুনে আমি সঙ্গে সঙ্গে চলে গেলাম কাপড়ের টুকরো নিয়ে গঙ্গার ধারে। সেখানে যে স্ত্রীলোকটি খুন হয়েছে তার শাড়ির একটা দিক ছিল ছেঁড়া। মিলিয়ে দেখলাম একেবারে ঠিক মিলে গেল। তাই নিশ্চিত হলাম এই স্ত্রীলোকই দারোয়ানের বেশধারী লোকটাকে খুন করেছে। কিন্তু স্ত্রীলোকটাকে খুন করলো কে? এটাই তো কথা, সেটাই এখন আমাদের খুঁজে বের করতে হবে। স্ত্রীলোকটার কোনো চিহ্ন নেই, সে কে তার কোনো প্রমাণ পাওয়া যায় না। দারোয়ান আর স্ত্রীলোক দুজনেরই লাশ এখনো শনাক্ত হয়নি। ছবি তোলা হয়েছে, শিগগিরই শনাক্ত হবে। পুরুষটার কাপড়ে কোনো চিহ্ন নেই? আছে, লোকটা ছদ্মবেশে ছিল। ওপরে সাধারণ দারোয়ানের জামা থাকলেও ভেতরে ছিল ভালো জামা। তাতে লেখা ছিল বসু অ্যান্ড কো। বসু কোম্পানি জোড়াসাঁকোর পোশাক বিক্রেতা। তাদের কাছে খোঁজ নিলে আশা করি লোকটা সন্ধান পাওয়া যাবে। লাশ দেখে বোঝা যায় সে ধনী পরিবারের লোক, সম্ভবত কোনো ধনী হিন্দুস্তানি ব্যবসায়ী। তার পরিচয় পাওয়া খুব একটা কঠিন হবে বলে মনে হয় না। কিন্তু সমস্যাটা হচ্ছে স্ত্রীলোকটার পরিচয় পাওয়া, ওটা সহজ হবে না। স্ত্রীলোকটা কেন তাকে খুন করলো সেটা জানা গেলে তার পরিচয় পাওয়ার মনে হয় খুব একটা কঠিন হবে না। হ্যাঁ, যদি এই সূত্রে কিছু না হয় তাহলেও আরেকটা সূত্র আছে। কি? এই বলে অক্ষয় কুমার পকেট থেকে একটা কালো পাথরের তৈরি সিঁদুর মাখা ছোট্ট একটা শিবলিঙ্গ বের করে টেবিলে রাখলেন। নগেন্দ্রনাথ আরও অবাক হলো। নগেন্দ্রনাথ শিবলিঙ্গটা হাতে তুলে ভালো করে দেখতে লাগলো। তারপর বলল, এটা আপনি পেলেন কোথায়? একটা নয়, দুখানা পেয়েছি। এই বলে অক্ষয় কুমার আরও একটা একই রকম শিবলিঙ্গ তার সামনে রাখলেন। নগেন্দ্রনাথ অবাক হয়ে বলল, দুটো কোথায় পেলেন? একটা মৃত লোকটার পাশে, আর একটা সেই মৃত স্ত্রী লোকটির আঁচলে বাঁধা ছিল। তাহলে যাকে সে এত ভালোবাসতো সেই লোকই তাকে এত নিষ্ঠুরভাবে খুন করলো? দুনিয়ায় এমন অনেক কিছু হয়, এখনো হচ্ছে।
নগেন্দ্রনাথবাবু, আপনি উপন্যাস লেখার সময় পাঠকদের মুগ্ধ করার জন্য কল্পনার কত কিছু অসম্ভব ঘটনা আনেন, কিন্তু বাস্তবে এমন অনেক কিছু ঘটতে চলেছে যা আপনারা কল্পনাও করতে পারেন না। এই বলে তিনি চলে গেলেন। নগেন্দ্রনাথ চিন্তায় ডুবে রইল। নগেন্দ্রনাথ এতদিন কেবল কল্পনার জগতেই ঘুরে বেড়াত, কল্পনাতেই উপন্যাস লিখত, কখনো বাস্তব ঘটনার মধ্যে পড়েনি। এখন এই খুনে রহস্যভেদ করবার জন্য খুব উৎসাহ নিয়েই কাজে লেগে গেল। খাওয়া শেষ করেই সে তার বন্ধুর সঙ্গে দেখা করতে গেল। সে জানত তার বন্ধু এসব বিষয়ে খুব গবেষণা করছে। হিন্দু শাস্ত্র, দেবদেবী আর বিভিন্ন হিন্দু সম্প্রদায় সম্পর্কে তার গভীর জ্ঞান আছে। বন্ধুর সঙ্গে দেখা করে সিঁদুর মাখা শিবলিঙ্গটা তার হাতে দিয়ে বলল, দেখ তো এর কোনো অর্থ বুঝতে পারিস কিনা। বন্ধু অনেকক্ষণ শিবটা নাড়াচাড়া করে চিন্তিতভাবে বলল, এই, এটা তুই কোথায় পেলি? ওটা পরে বলবো, আগে বল যে কিছু বুঝতে পারিস কিনা। কোথায় পেলি জানি না, তবে এই রকম সিঁদুর মাখা শিবলিঙ্গের কথা এক জায়গায় পড়েছি। কি আছে সেখানে? পাঞ্জাবে একটা ধর্মীয় সম্প্রদায় আছে। এরা শৈব হলেও কাজকর্ম অনেকটা শাক্তদের মতো। এদের সাধনা গোপন, বাইরে কেউ কিছু জানে না। এই সম্প্রদায়ের লোকেদের কাছে এই ধরনের সিঁদুর মাখা শিবলিঙ্গ থাকে। যার কাছে এমন শিব থাকে, বুঝতে হবে সে ওই সম্প্রদায়ের লোক। ওদের সম্পর্কে আর কিছু জানিস? বিশেষ কিছু না, পড়েছি এদের কাজকর্ম কাপালিকদের মতো। আর কেউ কোনো অপরাধ করলে নাকি প্রাণদণ্ড দেয়। তখন মৃতদেহের পাশে এমন একটা শিবলিঙ্গ রেখে দেয়, যাতে বোঝা যায় সে ওই সম্প্রদায়ের হাতে মারা গেছে। এতে অনেক কিছুই পরিষ্কার হলো। কিন্তু এটা কোথায় পেলি? গত রাত্রে এক স্ত্রীলোক আর এক পুরুষ খুন হয়েছে। দুজনের কাছেই এমন শিবলিঙ্গ পাওয়া গেছে। বটে, এমন সম্প্রদায় যে সত্যি আছে আগে বিশ্বাস করতাম না। খুনি কে জানা গেছে? না, তদন্ত চলছে। কিন্তু তোর কাছে শিবলিঙ্গ এলো কিভাবে? আমি ডিটেকটিভ উপন্যাস লিখছি, এ বিষয়ে খুবই আগ্রহ, তাই পুলিশের সঙ্গে মিশে তদন্তে ঢুকে পড়েছি। হ্যাঁ, একদিন বিপদে পড়বি দেখছি। আরে ভয় নেই, সাবধান আছি। এখন যাই, তোকে আর বিরক্ত করব না। তারপর সে বসু কোম্পানির দোকানে গেল। দোকানের মালিক ছিলেন অক্ষয় কুমার। যে জামাটা লাশের গায়ে পেয়েছিলেন সেটা দেখিয়ে নগেন্দ্রনাথ বলল, এই জামায় আপনার দোকানের নাম আছে। এটা কার জন্য বানানো হয়েছিল বলতে পারবেন? দোকানদার কিছুক্ষণ জামাটা দেখে বলল, এটা আপনি কেন জানতে চাইছেন? বললে হয়তো একজন খুনিকে ধরা যাবে। খুনি? আপনি কি পুলিশের লোক? ধরুন তাই। এই জামাটা কোথায় পেলেন? যার গায়ে ছিল সে লোকটা গত রাত্রে খুন হয়েছে। খুন হয়েছে? হ্যাঁ। এটা কার জন্য বানানো হয়েছিল? এই ধরনের কাপড়ের জামা আমাদের একজন ক্রেতাই ব্যবহার করতেন। নিশ্চয়ই কোনো চাকরকে বকশিস করেছিলেন। তিনি বড় লোক, তাকে কে খুন করবে? তিনি কে? বড় বাজারের হুজুরি মল বাবু। বড় বাজারে বড় গদি আছে। তিনি এখন পরিবার নিয়ে চন্দননগরে থাকেন। মাঝে মাঝে গদিতে আসেন। এতেই আমার কাজ হবে। এই বলে নগেন্দ্রনাথ বাড়ির দিকে ফিরল। দরজার কাছে এসে দেখল যে অক্ষয় কুমার আসছেন। সে অপেক্ষা করল। অক্ষয় কুমার কাছে আসতেই হেসে বললেন, নগেন্দ্রনাথবাবু, খুনি একজন নয়, দুজন। দুজন? হ্যাঁ, একজন স্ত্রীলোক, একজন পুরুষ। আপনাকে এটা কে বলল? গারোয়ান, সেই গারোয়ান। আমি তাকে খুঁজে বের করেছি। সে কি বলল? দুটি গাড়ি চলে গেলে সে একা দাঁড়িয়ে ছিল। কিছুক্ষণ পরে একজন স্ত্রীলোক, একজন পুরুষ এসে তার গাড়ি হাওড়া স্টেশন যাওয়ার জন্য ভাড়া করে। সে তাদের নামিয়ে ফিরে আসে। তারা কি রানের গলি থেকে বের হয়েছিল? হ্যাঁ, এত রাতে আর কে আসবে? লোকটা 12:30 নাগাদ খুন হয় আর ওরা 5 মিনিটের মধ্যেই বেরিয়ে আসে। গারোয়ান ঘুষ খেয়ে মিথ্যে কথাও বলতে পারে। তাহলে কেন তাকে ঘুষ দিয়ে সন্দেহ ডেকে আনবে? গলির ভেতরে কি হয়েছে সে কিছুই জানতো না, তাই থেকে কিছু বলার দরকারও ছিল না। সে তাদের মুখ দেখেছিল? ভালো করে না। তারা খুব অস্থির বা ব্যস্ত ছিল কি লক্ষ্য করেছিল? জিজ্ঞেস করেছি, সে বলল স্ত্রীলোকের চেয়ে পুরুষটাই বেশি অস্থির ছিল। তাহলে সম্ভবত সেই পুরুষই খুন করেছে। কে ছুরি চালিয়েছে এখন জানা যাচ্ছে না। এখন বসু কোম্পানি কি বলছে?
তারা বলছে যে জামাটা বড়বাজারের হুজুরি মলের জন্য বানানো হয়েছে। হুজুরিমাল খুব বড় লোক, দানশীল, সবাই তাকে চেনে। কিন্তু যদি এতই পুণ্যবান হন, তাহলে দারোয়ান সেজে রাতের বেলা রানীর গড়িতে যাবেন কেন? পুণ্যাত্মার অপঘাত মৃত্যু। চলো হুজুরিমালের গলিতে গিয়ে একবার খোঁজ নেওয়া যাক। দুজনে আলোচনা করতে করতে হুজুরি মলের গদিতে গেল। অবাক হয়ে দেখল যে গদির কাজকর্ম স্বাভাবিকই চলছে। বড় অংশীদার মারা গেলে সাধারণত এমন হয় না। অক্ষয় কুমার বললেন, হয় তারা খবর পায়নি, না হলে লোকটা আদৌ হুজুরিমাল ছিল না। তারা গদিতে ঢুকল। সবাই তাদের দিকে তাকালো। একজন জিজ্ঞাসা করল, আপনারা কি চান? আমরা হুজুরিমালের সঙ্গে দেখা করতে চাই। একজন হিন্দুস্তানি যুবক বাক্স ঘেরা তক্ত বসে বসেছিল। সে বলল, আপনারা বাবাজি সাহেবকে চান তাই তো? তিনি এখন এখানে নেই, কাশি গেছেন। হুজুরিমাল সাহেবও নেই, গত রাত্রে আগ্রা গেছেন। আমি এখানকার কাজ দেখি। আপনি নিশ্চিত যে তিনি আগ্রাই গেছেন? নিশ্চিত? বোধ হয় না। কেন? তিনি গত রাতে খুন হয়েছেন। খুন? আপনি কে? আমি ডিটেকটিভ ইন্সপেক্টর অক্ষয়। যুবকের মুখ শুকিয়ে গেল। লোকজন ভিড় করল। অক্ষয় কুমার বললেন যে আপনার সঙ্গে কথা আছে, আলাদা ঘরে চলুন। যুবক ভয়ে কাঁপতে কাঁপতে অন্য ঘরে নিয়ে গেল। অক্ষয় কুমার বললেন, আপনার নাম কি? আমার নাম ললিতা প্রসাদ। কে তাকে খুন করেছে, মানে সে কি ধরা পড়েছে? না, তবে একজন স্ত্রীলোক তাকে খুন করেছে। তাকে আমাদের সঙ্গে যেতে হবে। যে লোক খুন হয়েছে তাকে শনাক্ত করতে হবে। আমাকে? হ্যাঁ। ললিতা প্রসাদ বসেছিল। এমন সময় ঘরে এক যুবক ঢুকল। তাকে দেখতে বেশ শক্তপোক্ত, সুপুরুষ। মুখ দেখে বুদ্ধিমান বলেও মনে হয়। সে অক্ষয় কুমার আর নগেন্দ্রনাথের দিকে তাকিয়ে কৌতূহলী দৃষ্টিতে ললিতা প্রসাদের দিকে চাইল। অক্ষয় কুমার জিজ্ঞাসা করলেন, আপনার নাম উমিচাঁদ? আপনারা কি চান? আপনি হুজুরিমাল বাবুর কারবারদার? হ্যাঁ। শুনেছেন আপনার মনিব গত রাতে খুন হয়েছেন? খুন? কি বলছেন? তিনি তো গত রাত্রে আগ্রায় গেছেন। না, আগ্রায় যাননি, তিনি খুন হয়েছেন। খুন হয়েছে? এই বলে উর্মিচাঁদ দুহাতে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ল। অক্ষয় কুমার তীক্ষ্ণ চোখে তাকে মাথা থেকে পা পর্যন্ত ভালো করে লক্ষ্য করছিলেন। নগেন্দ্রনাথ তার ভাবভঙ্গি দেখে সন্দেহ করবে কিনা সেটা ঠিক বুঝতে পারল না। কিছুক্ষণ পরে অক্ষয় কুমার উঠে বললেন, উমিচাঁদ, কেঁদে কোনো লাভ নেই। যদি আপনার মুনিবের খুনিকে ধরতে চান তবে হুজুরিমাল সম্পর্কে যা জানেন সব বলুন। উর্মিচাঁদ চোখ মুছে মুখ তুলল। অক্ষয় কুমার জিজ্ঞাসা করলেন, হুজুরিমাল বাবুর পরিবারে কারা আছেন? তাঁর স্ত্রী, স্ত্রীর বোনের এক মেয়ে। সেই মেয়েটি আসার সময় আরেক যুবতীর মেয়ের সঙ্গে এনেছিল। সে কে? বয়স কত? তার মা বাবা নেই। ছোটবেলায় বাবু স্ত্রীর বোন মানুষ করেছে। বয়স প্রায় 17। বাবুর বাড়িতে কারা বেশি যাতায়াত করে? মূলত দুজন। একজন মাসখানেক আগে পাঞ্জাব থেকে এসেছে। নাম? গুরু গোবিন্দ সিং। আর একজন? যমুনা দাস। তারা কি করে? শুনেছি গুরু গোবিন্দ সিং পাঞ্জাবে ব্যবসা করে। যমুনা দাসের কোথাও একটা দোকান আছে। এতক্ষণ চুপ করে থাকা নগেন্দ্রনাথ বলল, আমি একটা কথা জিজ্ঞাসা করতে পারি? নিশ্চয়ই, করুন। এখানে কি কোনো প্রেমের গোলমাল আছে? আপনি কি বলছেন বুঝতে পারছি না। বুঝিয়ে দিচ্ছি। হুজুরিমালের বাড়িতে দুজন সুন্দরী অবিবাহিত যুবতী আছে, আর দুজন যুবক যারা যাতায়াত করে। তাই জানতে চাইছি যে কোনো প্রেমের ব্যাপার আছে কি না। আমি কিছু জানি না, তবে যমুনার সঙ্গে সম্ভবত গুরু গোবিন্দ সিং এর বিয়ে হতে পারে। সম্ভবত এই কারণেই সে কলকাতা এসেছে। যমুনাকে? বাবু সাহেবের শালিজি। হুজুরিমালের কোনো শত্রু ছিল? না, তিনি খুব ভালো লোক ছিলেন। এত দান ধ্যান করতেন, শত্রু থাকার কথা নয়। তার স্ত্রীর চরিত্র? এমন ধার্মিক স্ত্রীলোক আমি দেখিনি। তারা চন্দননগরে কেন থাকতেন? এখানে রোগ কম। কলকাতার বাড়িতে কে থাকে? একজন চাকর। তিনি খুন হয়েছেন, তখন খোঁজ করেননি কেন? বাড়ির লোক জানে তিনি আগ্রায় গেছেন। তিনি কি প্রতিদিন বাড়ি ফিরতেন? না, কাজ থাকলে রাত হলে এখানেই থাকতেন। তাই না ফিরলেও কেউ চিন্তা করতো না। অক্ষয় কুমার কিছু জানতে না পেরে বিরক্ত হলেন।
তিনি কি বেশি টাকা সঙ্গে নিয়ে গেছিলেন? না, মাত্র 50 টাকা। আগ্রায় গেলে টাকার কি দরকার? ঠিক। তিনি উঠতে চাইছিলেন, কিন্তু নগেন্দ্রনাথ তাকে থামালো। নগেন্দ্রনাথ পকেট থেকে শিবলিঙ্গটা বের করে উর্মিচাঁদের সামনে ধরল। এটা কখনো দেখেছ? শিবলিঙ্গ দেখে উর্মিচাঁদ কেঁপে উঠল। কাঁপতে কাঁপতে প্রায় অজ্ঞান হয়ে বসে পড়ল। পরদিন নগেন্দ্রনাথ অক্ষয় কুমারের সঙ্গে দেখা করে খুনের বিষয়টা আলোচনা করল। অক্ষয় কুমার বললেন, নগেন্দ্রনাথ বাবু, আপনার মত বদলেছে? কোন বিষয়ে? আমার মনে হয় না কোনো স্ত্রীলোক হুজুরিমলকে খুন করেছে। কেন? গঙ্গার ঘাটে একটা ছোড়া পাওয়া গেছে। যেখানে স্ত্রীলোকের লাশ পাওয়া গেছিল সেখানে ছোড়াটা জলে ফেলা হয়েছিল, ভাটার সময় পাওয়া গেছে। এতে কিভাবে বুঝলেন? ছোড়াটা পাঞ্জাবি, আর যেভাবে ছোড়াটা বসানো হয়েছে তাতে অসাধারণ শক্তির দরকার। স্ত্রীলোকের পক্ষে তা সম্ভব নয়। তবু সে তখনও কাছে ছিল, না হলে কাপড় ছিল কিভাবে? গারোয়ানের কথা শুনে আমিও প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু একজন লোক এমন ভয়ঙ্কর কাজ করতে স্ত্রীলোক কেন সঙ্গে নেবে? অক্ষয় কুমার ও নগেন্দ্রনাথ বড়বাজারের হুজুরিমলের বাড়িতে গেল। বাড়ি তল্লাশি করে অক্ষয় কুমার একটা জিনিস পকেটে রাখলেন। তারপর ললিতা প্রসাদের সঙ্গে কথা বললেন। ললিতা প্রসাদ রেগে গেল। অক্ষয় কুমার পকেট থেকে 2টো টিকিট বের করে বললেন, এগুলো আগ্রার নয়, বোম্বের টিকিট। হুজুরিমল পালাতে চেয়েছিলেন। ঠিক তখনই এক পাঞ্জাবি ভদ্রলোক এসে বলল, হুজুরিমলের কাছে রাখা 10,000 টাকা চুরি গেছে। আমি 10,000 টাকা রেখেছিলাম, এখন আর নেই। এই টাকা কি কোনো ধর্মীয় সম্প্রদায়ের? হ্যাঁ। গুরু গোবিন্দ হুমকি দিয়ে চলে গেল। ললিতা প্রসাদ ভয়ে ভয়ে বলল, ওদের সম্প্রদায় কি করবে? খুন। কাকে? যে তাদের কোপে পড়বে। হুজুরিমল 10,000 টাকা নিয়ে পালাচ্ছিল, তাই তাকে খুন করা হয়েছে। সম্ভবত সেই মহিলাটাও তাদের সম্প্রদায় ছিল না, তাই তাকেও খুন করা হয়েছে। উর্মিচাঁদ খুব ব্যস্ত হয়ে বলল, এটা কখনো হতে পারে না। আমি শুধু অনুমানের উপর বলছি। হুজুর মিল যদি টাকা নাই নিয়ে থাকে, তাহলে কে নিয়েছে? অন্য কেউ কি চাবি খুলে সিন্দুক থেকে নিয়েছে? তবে কি আপনি মনে করেন আমি টাকা নিয়েছি? আমি মোটেই তা বলিনি। আপনি নেননি এটা নিশ্চিত, কিন্তু যদি আপনি না নেন, হুজুর মিল না নেয়, তবে নিল কে? কেউ কি চাবি চুরি করেনি? কিন্তু কেউ গতিতে এসে সিন্ধুক খুলতে ধরা পড়তো। সবসময় পাহারা থাকে এখানে। দেখা যাক কি হয়। তিনি ললিতা প্রসাদ ও উর্মিচাঁদকে লাশ শনাক্ত করার জন্য থানায় পাঠিয়ে দিলেন এবং নগেন্দ্রনাথকে নিয়ে হাওড়া স্টেশনের দিকে চললেন। সত্যি বলতে কি, নগেন্দ্রনাথ মনে মনে ভাবছিল এই খুনের কোনো সমাধান হবে কি না। কিন্তু অক্ষয় কুমার হতাশ হননি। অক্ষয় কুমার বললেন, এত তাড়াতাড়ি হাল ছাড়লে চলবে কেন? হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা অনেক কিছু জেনেছি। আমার তো মনে হয় আমরা কিছুই জানিনি। কেন? প্রথমত আমরা লাশের পরিচয় পেয়েছি। তিনি আমাদের নামই গাদিয়ান হুজুরিমাল, ধার্মিক ও দানশীল ধনী ব্যক্তি। দ্বিতীয়ত জেনেছি যে এই ধার্মিক দানশীল লোকটি অন্যের 10,000 টাকা আত্মসাৎ করে এক স্ত্রীলোককে নিয়ে বোম্বে পালাতে চেয়েছিলেন। তৃতীয়ত জেনেছি যে এই টাকা পাঞ্জাবের এক ধর্ম সম্প্রদায়ের, যার চিহ্ন সিঁদুর মাখা শিব। এসব অনুমানও হতে পারে, কিন্তু কোনো প্রমাণ নেই। শুধু জানি যে হুজুরিমল খুন হয়েছে। সব প্রমাণ পাওয়া যাবে। এখন চলো হুজুরিমালের চন্দননগরের বাড়িটা দেখা যাক। এসব কথা বলতে বলতে তারা ট্রেনে উঠে চন্দননগর গেল। চন্দননগরে এসে দেখল যে হুজুরিমলের বাড়িটা বড় সুন্দর, চারিদিকে বাগান ঘেরা, অনেক দাসদাসী, বড়লোকের মতোই থাকতেন। অক্ষয় কুমার ভৃত্য দিয়ে হুজুরিমলের স্ত্রীর সঙ্গে দেখা করবার খবর পাঠালেন। অসুখ থাকলে বিরক্ত করতে চাই না, তবে কোনো দাসীর সঙ্গে দেখা হলেই চলবে। বলো আমরা পুলিশ, দেখা করতেই হবে। ভৃত্য আবার ভেতরে গেল। এই সময় তারা দেখল একজন ভদ্রলোক এক স্ত্রীলোকের সঙ্গে কথা বলছে। অক্ষয় কুমার বললেন, ওটাই সম্ভবত যমুনা। ঠিক তখন পেছন থেকে একজন বলল, আমার নাম যমুনা। দুজনেই চমকে ঘুরে দেখল সামনে এক অপূর্ব সুন্দরী যুবতী, মুখ মলিন ও বিষণ্ণ। আপনারা কি চান?
এই সময় আপনাকে বিরক্ত করা ঠিক নয়, কিন্তু কর্তব্যের কারণে আসতেই হয়েছে। যমুনা চুপ করে দাঁড়িয়ে থাকলো। অক্ষয় কুমার কাপড়টা বের করে বললেন, এই কাপড়ে আপনার ধোপার চিহ্ন আছে, চিনতে পারেন? হ্যাঁ, এটা আমার মাসির ছিল। তিনি এক দাসীকে দিয়েছিলেন। দাসীর নাম কি? রঙ্গিয়া। সে এখন কোথায়? নিশ্চয়ই দেশে গেছে। 7-8 দিন হলো দেশে গেছে। সে দেশে যায়নি, সে খুন হয়েছে। যমুনা কেঁপে উঠল, মুখ আরও ফ্যাকাশে হয়ে গেল, পড়ে যাচ্ছিল, দেওয়াল ধরে দাঁড়ালো। পাশে একটা কোচ ছিল, তাতে বসে পড়ল। অক্ষয় কুমার মনে মনে বললেন, তুমি অনেক কিছু জানো। কিন্তু নগেন্দ্রনাথ যমুনার সৌন্দর্যে পুরো মুগ্ধ হয়ে গিয়েছিল। অক্ষয় কুমারের নির্মম আচরণে সে ভীষণ রেগে গেল, কিন্তু কিছু বলল না। যমুনা একটু স্বাভাবিক হলে অক্ষয় কুমার বললেন, আর দু একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই। কি ব্যাপারে? অক্ষয় কুমার হঠাৎ শিবলিঙ্গটা তার কোলে ছুড়ে দিয়ে বললেন, এই ব্যাপারে। কেউ যেন তার গায়ে সাপ ফেলেছে। তেমনভাবেই যমুনা চমকে উঠল। শিবলিঙ্গের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে গেল। অক্ষয় কুমার গম্ভীরভাবে বললেন, ও, তুমিও এর মধ্যে আছো? আরে দেখছেন না অজ্ঞান হয়ে গেছে, দাসীদের ডাকুন। এত ব্যস্ত হবেন না, জল দিন। নগেন্দ্রনাথ কোমল হৃদয়ের মানুষ। সুন্দরীর এই অবস্থা থেকে ব্যথিত হল। জল এনে ধীরে ধীরে তার মুখে দিল। কিছুক্ষণ পরে যমুনা জ্ঞান ফিরে পেল। চারিদিকে তাকিয়ে তার সব মনে পড়ল। কাঁপতে কাঁপতে উঠে পালাতে চাইছিল, কিন্তু অক্ষয় কুমার পথ আটকালেন। সব কথা না বললে যেতে দেবো না। যমুনা কাতর চোখে নগেন্দ্রনাথের দিকে তাকালো। সেই দৃষ্টি নগেন্দ্রনাথের হৃদয় আঘাত করল। যমুনা বলল, আমার খুব অসুখ করেছে। নগেন্দ্রনাথ বলল, অক্ষয়বাবু দেখছেন না অসুস্থ। অক্ষয় কুমার বিরক্ত হয়ে নগেন্দ্রনাথের দিকে তাকিয়েই মুখ ফিরিয়ে নিলেন। তারপর যমুনাকে বললেন, যদি আমার সন্দেহ দূর না করে যেতে চাও তবে যাও। অক্ষয় কুমারের নির্মম আচরণে নগেন্দ্রনাথ খুব রেগে গেল। মনে হলো যে এক ঘুষি মারবে, কিন্তু তা ঠিক করল না। ভাবল ডিটেকটিভের কাজ যদি এতই নিষ্ঠুর হয় তবে এটা কোনো ভদ্রলোকের কাজ নয়। অক্ষয় কুমার কিছুক্ষণ চুপ করে থাকলো, যাতে যমুনা স্বাভাবিক হয়। তারপর বলল, শিব দেখে তুমি অজ্ঞান হলে কেন? ওটা দেখে আমার মেশোর কথা মনে পড়েছিল। কি সম্পর্কে? ওরকম একটা জিনিস তার কাছে দেখেছিলাম। তিনি বলেছিলেন এটা এক ধর্ম সম্প্রদায়ের চিহ্ন। ঠিক শনিবার রাতে তুমি কি কলকাতায় গিয়েছিলে? আমি কেন যাব? নগেন্দ্রনাথকে বসিয়ে রেখে তিনি চলে গেলেন। নগেন্দ্রনাথ চিন্তায় বসেছিল। হঠাৎ করে কারোর পায়ের শব্দে ফিরে দেখল এক ভদ্রলোক আর এক মহিলা ঢুকছে। তাকে দেখে দুজনেই চমকে উঠল। ভদ্রলোক বলল, নগেন্দ্র? আরে যমুনা দাস। যমুনা দাস হাসল। নগেন্দ্রনাথ বলল, অনেকদিন পর দেখা। এ আমার গুণ। ইনি হুজুরি মলের শালিজির বন্ধু। বেশি দিন এখানে থাকবেন না, আমি নিয়ে যাব। তুমি এখানে কেন? একজন ডিটেকটিভের সঙ্গে। খুনের ব্যাপারে? কে খুন করলো? খুঁজছি। তুমিও খুঁজছো? হ্যাঁ, অক্ষয়বাবু আমাকে নিয়েছেন। আমাকেও নাও, আমার এসব ভালো লাগে। এই সময় অক্ষয় কুমার এলো। হঠাৎ তার চোখ রমণীর হাতে পড়ল। রমণীর হাতে সেই আংটি। নগেন্দ্রনাথ ও অক্ষয় কুমার দুজনেই স্টেশনে এসে আবার ট্রেনে উঠলেন। অক্ষয় কুমার কিছু না বলায় নগেন্দ্রনাথ বললেন, যমুনা দাসের সঙ্গে একসময় পড়তাম, অনেকদিন তার সঙ্গে আর দেখা হয়নি। অক্ষয় কুমার সে কথায় আর কিছু বললেন না। তখন নগেন্দ্রনাথ আবার বললেন, আপনি যমুনা দাসকে কেমন বলে মনে করলেন? ভাপা লোক, এদের দিয়ে সংসারে কোনো কাজ হয় না। কিন্তু লোকটা খারাপ নয়, মনটা ভালো। যারা বেশি বাচাল হয় তারা প্রায় এক একটা বড় গাধা। মহাশয়ের বন্ধুটি যেমন বাচাল, তার কাছ থেকে কথা বের করা খুব একটা কঠিন হবে না। নগেন্দ্রনাথ এই কাজটা ভালো মনে করলেন না। এইভাবে ভুলিয়ে কারো কাছ থেকে গোপন কথা বের করবার বড়ই অন্যায়। অক্ষয় কুমার তার মনের ভাব বুঝেই মৃদু হেসে বললেন, নগেন্দ্রনাথ বাবু, ডিটেকটিভগিরি করতে গেলে এত ন্যায় অন্যায়ের হিসেব করলে চলে না। যমুনাকে দেখবার পর থেকে নগেন্দ্রনাথের হৃদয় খুবই চঞ্চল হয়ে উঠেছিল। তার সুন্দর মুখ তার হৃদয়ে স্পষ্টভাবে আঁকা হয়ে গিয়েছিল।
তিনি তার কথা ভাববেন না ঠিক করলেও সর্বদা তার মুখটাই যেন হৃদয়ে ভেসে উঠত। তিনি ঘরের মধ্যে বসে নিজের মনে সেই সুন্দরী যমুনার কথা ভাবছিলেন। এমন সময় কারোর পায়ের শব্দে তিনি চমকে ফিরে তাকালেন। দেখলেন যমুনা দাস। তিনি তাকে বাড়ির ঠিকানা দিয়ে এসেছিলেন। যমুনা তার সঙ্গে দেখা করতে দেরি করেনি। যমুনা দাস হাসতে হাসতে বললেন, দেখেছ, তোমার সঙ্গে দেখা করতে একদিনও দেরি করিনি। এসো, সেই ছোটবেলার কথা বলা যাক। নগেন্দ্রনাথের মন ভালো ছিল না। নানা চিন্তায় তার হৃদয় ভরে গিয়েছিল। কেন এমন হয়েছে তা তিনি বুঝতে পারলেন না। প্রথমে যমুনা দাসের বাচালতা ও পরে জোরে হাসায় তিনি কিছুটা বিরক্ত বোধ করলেন, কিন্তু ধীরে ধীরে দেখলেন যে তার সঙ্গে কথা বললে নিজের মন অনেকটাই হালকা হয়ে যাচ্ছে। ক্রমে দুই বন্ধুর মধ্যে অনেক হাসি ঠাট্টা চলতে লাগলো। কৌতুক ও আমোগে আধ ঘন্টা কেটে গেল। নগেন্দ্রনাথ জিজ্ঞাসা করলেন, এখন কি করছো? এখন তো ভবঘুরে হয়ে গেছি। বাবার যা ছিল তা উড়িয়ে দিতে বেশি সময় লাগেনি। তারপর মা মারা গেলেন, আমিও ভেসে পড়লাম। কাজকর্ম কিছুই করছো না? ভগবান আমাকে কাজ করবার জন্য বানাননি। পরিশ্রম, বাপরে, ও আমার জম। তবে চলবে কিভাবে? চলে যায়, ভালোই চলে যায়। আর দেখছো না, শিগগিরই বিয়ে করে সংসারী হয়ে পড়েছি। এবার ভ্রমণটা বন্ধ হলো আর কি। তুমি তাহলে অনেক দেশ ঘুরেছো? অনেক দেশ, জগৎ বললেও হয়তো ভুল বলা হবে না। পাঞ্জাবে গিয়েছো? পাঞ্জাবে? হ্যাঁ, গ্রামে গ্রামে। পাঞ্জাবের কোথায় না গিয়েছি। অমৃতসরেও? সেখানে টানা 6 মাস ছিলাম। তাহলে পাঞ্জাবের সব দেখেছো? যা দেখা উচিত তাও দেখেছি, আর যা দেখা উচিত নয় তাও দেখেছি। নগেন্দ্রনাথ টেবিল থেকে শিবলিঙ্গটি তুলে যমুনা দাসের সামনে ধরলেন এবং বললেন, এটা কি বলতে পারো? কি? বলে যমুনা দাস লাফিয়ে উঠল, 4 কদম সরে দাঁড়ালো। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। বিস্ফারিত চোখে নগেন্দ্রনাথের দিকে তাকিয়ে রইল। ব্যাপার কি? তুমি কাকে সন্দেহ করছো? সন্দেহ নয়, নিশ্চিত। খুন করেছে গুরু গোবিন্দ সিং। যে সময় নগেন্দ্রনাথের বাড়িতে যমুনা দাস এসেছিলেন, ঠিক সেই সময় অন্যদিকে ডিটেকটিভ ইন্সপেক্টর অক্ষয় কুমারের বাড়িতে আরও একজন এসেছিলেন। অক্ষয় কুমার কখনো ভাবেননি যে তিনি নিজে অনুসন্ধান করে তার বাড়িতে আসবেন। তার আগমনে খুন সম্বন্ধে নিজের যা ধারণা ছিল তা একেবারে উল্টে গেল। তিনি নিজের ঘরে বসে কয়েকটি কাগজপত্র দেখছিলেন। অক্ষয় কুমার সেই দুজন স্ত্রীলোককে ভেতরে আনতে অনুমতি দিয়ে নিজের কাগজপত্রগুলো গুছোতে লাগলেন। ভৃত্য চলে গেল। কিছুক্ষণ পরে 2 স্ত্রীলোককে নিয়ে এলো। অক্ষয় কুমার দেখলেন যে দুজনেই হিন্দুস্থানি স্ত্রীলোক। একটিকে দেখলেই অন্যটি দাসী বলে বোঝা যায়। দাসীর বয়স হয়েছে, তার মাথায় ঘোমটা নেই, কিন্তু অপরজনের মুখ ঘোমটায় ঢাকা। দেখলেই বোঝা যায় যে সম্ভ্রান্ত মহিলা। অক্ষয় কুমার খুব সম্মানের সঙ্গে গৃহকর্ত্রীকে বললেন, আপনারা কি কাজে আমার কাছে এসেছেন? আমার স্বামী সেদিন খুন হয়েছেন। আপনি কি হুজুরিমল বাবুর স্ত্রী? হ্যাঁ। আপনার স্বামীর খুনের তদন্ত আমিই করছি। রমণী কোনো উত্তর না দিয়ে দাসকে কিছু বললেন, আর সে বাইরে চলে গেল। তখন রমণী অক্ষয় কুমারের আরও কাছে এলেন। অক্ষয় কুমার একটু সরে দাঁড়ালেন। রমণী বললেন, আপনি আমাদের বাড়িতে গিয়েছিলেন। অসুখের জন্য সেদিন আপনার সঙ্গে দেখা করতে পারিনি। অনেক খোঁজ করে আপনার বাড়ির ঠিকানা জেনে এখানে এসেছি। কেন এসেছেন বলুন। যে খুন করেছে তাকে কি ধরেছেন? না, এখনো ধরিনি। কে খুন করেছে আমি জানি, তা বলতে এসেছি। কে খুন করেছে বলে আপনি মনে করেন? গঙ্গা। গঙ্গা? বলে অক্ষয় কুমার বিস্মিত হয়ে উঠে দাঁড়ালেন। কিছুক্ষণ রমণীর দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, আপনি কিভাবে জানলেন? আমি জানি, আমি শপথ করতে পারি, সে ডাকিনি, সে শয়তানি। শুধু জানি বললে খুন প্রমাণ হয় না। কিভাবে জানলেন সেটাও বলুন। সে শয়তানি, বেঈমান। মুখে যমুনা দাসকে ভালোবাসা দেখায়, তাকে বিয়েও করবে বলেছে। সেই মূর্খও বিশ্বাস করেছে। আমি তাকে খুব চিনি। তাহলে আপনি কি মনে করেন যমুনা দাসই হুজুরিমল বাবুকে খুন করেছে? ললিতা প্রসাদ, তাকেই সে ভালোবাসে।
তার জন্য প্রাণ দিতে পারে। আমি জানি তাকে দিয়ে সে আমার স্বামীকে খুন করিয়েছে। রমণীর কথায় অক্ষয় কুমারের বিস্ময় চরমে উঠল। তিনি অবাক হয়ে রমণীর দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পর রমণী বললেন, আমি চললাম। শয়তানি যদি পালায় তবে আমার স্বামীর রক্ত তোমার উপর, আমার শাপ তোমার উপর। অক্ষয় কুমার কিছু বলার আগেই তিনি দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন। হুজুরি মলের স্ত্রীর কথা শুনে অক্ষয় কুমার শুধু বিস্মিতই হলেন না, স্তম্ভিতও হয়ে গেলেন। ভাবলেন, মানুষ যা ভাবে বাস্তবে তার কিছুই হয় না। স্ত্রীলোক রাগ করে সব কিছুই বলতে পারে। দেখা যাক কি হয়। অক্ষয় কুমার আজ সব কাজ সেরে ফেলে তাড়াতাড়ি ললিতা প্রসাদের সঙ্গে দেখা করতে গেলেন। প্রথমে অক্ষয় কুমারকে দেখে ললিতা প্রসাদ যেন চমকে উঠলেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু মুহূর্তের মধ্যে নিজেকে সামলে বললেন, আসুন। আজ কিসের জন্য? হুজুরিমাল বাবুর স্ত্রীর সঙ্গে আমার দেখা হয়েছে। এই কথা শুনে ললিতা প্রসাদ স্পষ্টতই বিচলিত হলেন। বললেন, এই ঘরে আসুন। দুজনে পাশের ঘরে গিয়ে বসলেন। ললিতা প্রসাদ প্রশ্নভরা চোখে তার মুখের দিকে তাকালেন। তখন অক্ষয় কুমার গম্ভীরভাবে বললেন, হুজুরিমাল বাবুর স্ত্রীর সঙ্গে আমার দেখা হয়েছে। ললিতা প্রসাদ কিছু বললেন না। অক্ষয় কুমার বললেন, তার কাছে জানলাম হুজুরিমাল সাহেব বৃদ্ধ হলেও তার অনেক গুণ ছিল। কি জানলেন? জানলাম তিনি গঙ্গার জন্য পাগল হয়ে গেছিলেন। মিথ্যে কথা। হুজুর ইমালের স্ত্রী ঈর্ষা বসে এসব বলেছে, তার কোনো কথাই সত্য নয়। আরও জানলাম সে গঙ্গা আবার আপনার জন্য পাগল। মহাশয় কি আজ আমাকে অপমান করতে এসেছেন নাকি? এতে আমার লাভ কি? আমি আরও জেনেছি যমুনা দাসবাবুর সঙ্গে তার বিয়ের কথা হয়েছে। ললিতা প্রসাদ অস্পষ্ট শব্দ করলেন, কিছু বলতে গিয়েও বললেন না। অক্ষয় কুমার তার দিকে তাকিয়ে বললেন, আপনি কি তাহলে গঙ্গাকে ভালোবাসেন? এবার ললিতা প্রসাদ আর তার রাগ সামলাতে পারলেন না। আপনি এখনই এখান থেকে উঠুন তো, আপনার সঙ্গে আমার কোনো কথা নেই। না থাকলে উঠতাম, সময় নষ্ট করতাম না। আমার বিশ্বাস এই খুনে গঙ্গা জড়িত। মিথ্যে কথা। বটে, সেই জন্য সে লুকিয়ে লুকিয়ে রাতে হুজুরিমলের সঙ্গে দেখা করত। ক্ষিপ্ত বাঘের মতো অক্ষয় কুমারের উপর ঝাঁপিয়ে পড়লেন। শক্ত করে তার গলা চেপে ধরলেন। অক্ষয় কুমারও কিন্তু দুর্বল ছিলেন না, তার শরীরেও অসীম শক্তি ছিল। তিনি মুহূর্তে নিজেকে মুক্ত করলেন। তারপর শক্ত করে ললিতা প্রসাদকে ধরে বসিয়ে দিলেন। ললিতা প্রসাদ জোরে হাঁপাতে লাগলেন। অক্ষয় কুমার হালকা হাসি দিয়ে কটাক্ষ করে বললেন, ললিতা প্রসাদ বাবু, শক্তির ব্যবহার বুঝে করবেন। যাই হোক, আপনি কিছু না বললেও আমার যা জানার ছিল তা জেনে গেছি। আপনি গঙ্গাকে খুব ভালোবাসেন। হ্যাঁ, আমি তাকে ভালোবাসি। সে হুজুর ইমালকে প্রাণ দিয়ে ঘৃণা করতো, যমুনা দাসকেও ভালোবাসে না। সে কথাই আমিও বলেছিলাম, তবে সে আপনাকেও ভালোবাসে না। মিথ্যে কথা। মিথ্যে হোক সত্যি হোক সে আপনিই জানেন। এখন এই খুনে তার হাত আছে কিনা সেটা আমার কর্তব্য। আপনি তার সঙ্গে দেখা করবেন? নিশ্চয়ই। এই বলে অক্ষয় কুমার চলে গেলেন। ললিতা প্রসাদও তার পেছনে যেতে উদ্যত হয়েছিলেন, কিন্তু নিজেকে সংযত করলেন। তারপর তাড়াতাড়ি একটি চিঠি লিখে একজন লোককে ডাকলেন। কানে কানে কিছু বলে দিয়ে বিদায় করলেন। অক্ষয় কুমার রাস্তায় এসে বললেন, একে সময় দেওয়া উচিত নয়, আমাকে এখনই একবার চন্দননগর যেতে হবে। তিনি সঙ্গে সঙ্গে একটি গাড়ি ভাড়া করে হাওড়া স্টেশনের দিকে চললেন। আধ ঘন্টার মধ্যেই ট্রেনটা ছাড়বে। অক্ষয় কুমার চন্দননগর স্টেশন নেমে হুজুরিমলের বাড়ির দিকে চললেন। দেখলেন যে আরেকজন লোকও গাড়ি থেকে নেমে দ্রুত হুজুরিমলের বাড়ির দিকে ছুটেছে। তার হাতে একটি চিঠি। অক্ষয় কুমার মনে মনে বললেন, দেখছি ললিতা প্রসাদ গাধা নয়, আগে থেকে গঙ্গাকে সাবধান করার জন্য চিঠি পাঠিয়েছে। দেখা যাক কতদূর দৌড়ায়। তিনি হুজুরিমলের বাড়িতে এসে গঙ্গার সঙ্গে দেখা করতে চাইলেন। ভৃত্যরা আগেই তাকে পুলিশের লোক বলে চিনত, তাই তার আদেশ অমান্য করবার কারো কোনো সাহস হলো না। অক্ষয় কুমার বললেন, আমি এসেছি, কাউকে বলো না, বললে সবাইকে ধরে নিয়ে যাব। তারা গঙ্গাকে ডাকলো। গঙ্গা কাছে এসে লজ্জায় মৃদু হাসি দিয়ে বলল, ধরা পড়েছে সেই খবর দিতে এসেছেন? না, খুনি এখনো ধরা পড়েনি, তাই তোমার কাছে এসেছি। আমার কাছে? আমার কাছে কেন? তুমি কি জানো হুজুরিমাল বাবুর উপর কার রাগ ছিল? আমি কিভাবে জানবো? তুমি লুকিয়ে তার সঙ্গে রাতে দেখা করতে। আমি? হ্যাঁ, তুমি।
তুমি যদিও ঘোমটা দিয়ে মুখ ঢাকতে, তবুও লোকেরা তোমাকে চিনেছে। তোমার ওই আংটি তোমাকে ধরিয়ে দিয়েছে। গঙ্গা বিস্মিত হয়ে আংটিটির দিকে তাকালো, তারপর ধীরে ধীরে বলল, এই আংটি? কেন এই আংটি? এ তো আমি মাত্র 2-1 দিন হাতে পড়েছি। তার কথায় অক্ষয় কুমার বিস্মিত হলেন। ভাবলেন, তবে কি সত্যিই সে হুজুরিমলের কাছে যায়নি? বললেন, একটি স্ত্রীলোক যেদিন হুজুরিমাল খুন হন সেই রাত্রে 9টার পর তার সঙ্গে দেখা করেছিল। সে আমি নই। আপনি অপেক্ষা করুন, আমি যমুনাকে ডাকি। অক্ষয় কুমার বাধা দেওয়ার আগেই গঙ্গা দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। অক্ষয় কুমার ভাবলেন, পালায়নি তো পালাবে কোথায়? এখন বুঝছি, সে খুন না করলেও যে খুন করেছে সে জানে। অনেক মামলা তদন্ত করেছি, এমন গোলমাল মামলা আর কখনো দেখিনি। বুড়ো লোক নিজে মরল আর আমাদেরও নাস্তানাবুদ করে গেল। এই সময় গঙ্গা যমুনাকে নিয়ে ফিরে এলো, বলল, যমুনা জানে যে প্রায় 2-3 মাস এই আংটি আমার হাতে ছিল না। যমুনা বিস্মিত হয়ে একবার গঙ্গার দিকে তাকালো, তারপর অক্ষয় কুমারের দিকে। একটু পরে ধীরে ধীরে বলল, কেন? আংটির কি হয়েছে? ইনি বলছেন এই আংটি আমার হাতে ছিল। না, আংটিটা গঙ্গার হাত থেকে বাগানে পড়ে গিয়েছিল। প্রায় 2 মাস ঘাসের মধ্যেই পড়েছিল, কেউ খুঁজে পায়নি। আমি 10-15 দিন আগে খুঁজে পেয়েছিলাম, আবার হারিয়ে যাবে ভেবে নিজের হাতে পড়েছিলাম। গঙ্গাকে দিতে গেলে সে বলল, তোমার হাতে বেশ মানাচ্ছে, তোমার হাতেই থাক। সেই পর্যন্ত আমার হাতেই ছিল। 3-4 দিন আগে তাকে দিয়েছি। আংটিটা কি হয়েছে? যে রাতে হুজুরিমাল খুন হন সেই রাত্রে এক স্ত্রীলোক তার সঙ্গে দেখা করতে গিয়েছিল। তার এক ভৃত্য সেই স্ত্রীলোকের হাতে একই আংটিটি দেখেছে। তাহলে কি আপনি রাতে কলকাতায় গিয়ে তার সঙ্গে দেখা করেছিলেন? যমুনা কোনো উত্তর না দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। অক্ষয় কুমার আবার বলল, চুপ করে থাকলে চলবে না, তোমাকে ঠিক উত্তর দিতে হবে। আমি আমি হ্যাঁ, কি আমি? স্পষ্ট বলো। আমি গিয়েছিলাম। তুমি একবার আমাকে মিথ্যা বলেছিলে, ঠিক করে বলো। হ্যাঁ, আমি সেই রাতে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তবে সেই স্ত্রীলোক তুমি? যমুনা কোনো উত্তর দিতে পারল না। তার মাথা থেকে পা পর্যন্ত কাঁপতে লাগলো। সে পড়ে যাওয়ার মতো হয়ে গেল। গঙ্গা তাড়াতাড়ি তাকে ধরে ফেলল এবং অন্য ঘরে নিয়ে যেতে উদ্যত হলো। যখন তারা দরজার কাছে পৌঁছলো, অক্ষয় কুমার কঠোরভাবে বললেন, দাঁড়াও। দুজনেই মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে গেল এবং ফিরে এসে সোফার উপর বসল। গঙ্গা বলল, দেখছেন আপনার কি ভীষণ ভুল হচ্ছে। আমার হাতে এই আংটি ছিল না। আমি কলকাতায় গিয়ে হজুরিমল বাবুর সঙ্গে দেখা করিনি। আপনি ললিতা প্রসাদের কাছ থেকে এইমাত্র যে চিঠিটি পেয়েছেন সেটা আমি দেখতে চাই। আপনি কিভাবে জানলেন যে ইনি আমাকে চিঠি লিখেছেন? পুলিশে কাজ করতে হলে আমাদের অনেক খোঁজ খবর রাখতে হয়। যে লোককে চিঠি দিয়ে ললিতা প্রসাদ বাবু পাঠিয়েছিলেন সে আমার সঙ্গে এই এক গাড়িতে চন্দননগর এসেছে। হ্যাঁ, আমি চিঠি পেয়েছি। আমি সেই চিঠি দেখতে চাই। সে চিঠি আমি তখনই ছিঁড়ে ফেলেছি। কোথায় ফেললেন? চলুন দেখি। সেই চিঠি আমি পুড়িয়ে ফেলেছি। দেখুন, গোল করবেন না। সেই চিঠি আমি দেখতে চাই, দেখবই। সেই চিঠি আমি কিছুতেই দেখাবো না। বুঝলাম, খুনের ব্যাপারে কিছু আছে তাতে। আপনি কি মনে করেন আমি খুন করেছি? এত দূর এখনো মনে করি না, তবে আপনি জানেন কে খুন করেছে। মিথ্যা কথা, মিথ্যা কথা। এতক্ষণ যমুনা নত চোখে নীরবে বসেছিল। হঠাৎ কোথা থেকে যেন তার শরীরে এক অমানসিক শক্তির সঞ্চার হলো। সে গর্বের সঙ্গে মাথা তুলল। অক্ষয় কুমার বিস্মিত হয়ে তার মুখের দিকে তাকালেন, তারপর গঙ্গার মুখের দিকে তাকালেন। মুখ দেখে বুঝলেন যে যমুনার কথায় গঙ্গা প্রথমে আশ্চর্য হলো এবং পরক্ষণে তার বড় চোখ দুটি একেবারে উজ্জ্বল উল্কার মতো জ্বলে উঠল এবং ক্রোধে তার মুখ লাল হয়ে উঠল। সারা শরীর কাঁপতে লাগলো। গঙ্গার ঠোঁট চেপে ধরে রাগ দমন করতে চেষ্টা করল। যমুনার মাথা একদিকে ঠেলে দিয়ে বলল, যমুনা, তোর মাথা খারাপ হয়ে গেছে। তোমার জন্য লোক ভাবছে যে আমি খুন করেছি। তোমাকে আমি খুব ভালোবাসতাম, তাই কোনো কথা বলিনি। এখন দেখছি আমার মাসি তোমার বিষয়ে যা বলেছিলেন সব ঠিক। মাসিমা তোমাকে অনেক দিন চিনতেন। মেশো মহাশয় তোমার বাবার বয়সী, তুমি তার সঙ্গে। মুখ সামলে কথা বল। গঙ্গা,
তোমাকে আমি খুব ভালোবাসতাম বলে সব সহ্য করেছি। আর নয়, আমি আগে জানতাম না যে তুমি এমন। আমি কলকাতার রাতে হজুরি মলের সঙ্গে দেখা করতে যাইনি। হ্যাঁ, যাওনি, সেদিন যাওনি, কিন্তু মাঝে মাঝে বরাবর যেতে। কেউ আংটি দেখে তোমায় চিনতে পারে ভেবে ছল করে আংটি হারিয়েছিলে। আমি বুঝিনি তুমি ইচ্ছে করে আংটি আমার হাতে রেখেছিলে। তোর মাথা খারাপ হয়ে গেছে? না, মাথা খুব খারাপ হয়নি। তুমি সেদিন মেসোমশাইয়ের সঙ্গে দেখা করতে যাওনি, কিন্তু তুমি দাসী রঙ্গিয়াকে তার সঙ্গে দেখা করার জন্য রাতে পাঠিয়েছিলে। মিথ্যা কথা। এই বলে গঙ্গা অক্ষয় কুমার বাধা দেওয়ার আগেই ঘর ছেড়ে বেরিয়ে গেল। অক্ষয় কুমার তাকে অনুসরণ করতে যাচ্ছিলেন, কিন্তু দাঁড়ালেন। কিছুক্ষণ যমুনার দিকে তাকিয়ে থেকে তিনি বললেন, রাঙিয়াকে যে গঙ্গা হুজুরিমলের সঙ্গে দেখা করতে পাঠিয়েছিল তা আপনি কি করে জানলেন? যে কাপড়টা তার পরা ছিল সেটা গঙ্গার। সেদিনও তার সেই কাপড় পরা ছিল। নিশ্চয়ই সে নিজের কাপড় পরিয়ে তাকে মেসোমহাশয়ের সঙ্গে দেখা করতে পাঠিয়েছিল। ঠিক কথা, তাই তো। এখন বুঝেছি। হুজুরিমলের সঙ্গে সেই রাতে রানীর গলিতে গঙ্গারই দেখা করার কথা ছিল। হুজুরিমল তাকে নিয়ে বোম্বে যাওয়ার জন্য 2টো টিকিট কিনেছিল, কিন্তু কোনো কারণে গঙ্গা তার সঙ্গে দেখা করতে যায়নি। দাসী রাঙিয়াকে নিজের কাপড় পরিয়ে পাঠিয়েছিল। নিশ্চয়ই এতে বোঝা যায় যে তার মতলব ছিল হুজুরিমল রাঙিয়াকে তার কাপড় পরা দেখে তাকে ভাববে যে সে এসেছে। অক্ষয় কুমার নিজের মনে মনেই এসব বলতে লাগলেন। যমুনা নীরবে দাঁড়িয়েছিল। হঠাৎ অক্ষয় কুমার থামলেন এবং ভাবলেন যে এত জোরে চিন্তা করা উচিত নয়। তিনি যমুনাকে বললেন, আমি আপনাকে আরও 2-1টা কথা জিজ্ঞেস করতে চাই। বলুন। আপনি স্বীকার করছেন আপনি সেই রাতে হুজুরিমলের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন? হ্যাঁ। কেন গিয়েছিলেন আমায় বলুন। যমুনা কোনো উত্তর দিল না। না বললে কিন্তু আপনি বিপদে পড়বেন। এবারও যমুনা কোনো উত্তর দিল না। সব কথা খুলে না বললে আমি এই খুনের জন্য আপনাকে গ্রেপ্তার করব। আমি খুনের কিছুই জানি না। আপনি কেন সেই রাতে হুজুরিমলের সঙ্গে দেখা করেছিলেন সেটাই বলুন। কিছুতেই বলবো না। আমি এখনও আপনাকে বলছি, না বললে আপনি ভয়ানক বিপদে পড়বেন। বিপদ যেমনই ভয়ানক হোক, কিছুতেই আমি বলবো না। এখনও আপনাকে ভাববার সময় দিলাম। আমি আবার আপনার সঙ্গে দেখা করব। এখনও বলছি, বলুন। প্রাণ থাকতে বলবো না। আচ্ছা, আবার দেখা হবে। বলে অক্ষয় কুমার ক্ষুব্ধভাবে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। বাইরে এসে বললেন, এমন বদ মেয়ে আমি কখনো দেখিনি। এ নিজে খুনের মধ্যে না থাকলেও খুনের সব কথা জানে। যত বদমাইশির গোড়া হচ্ছে এই গঙ্গাটা। সংসারে মানুষ চেনা কি মুশকিল। যাই হোক, এখন অনেক বিষয় জানা গেছে, ধীরে ধীরে বাকি সবও জানা যাবে। তিনি মনে এইভাবে নিজেকে সান্ত্বনা দিলেন বটে, কিন্তু এতদিনেও এই খুনের কিনারা করতে পারেননি বলে মনে মনে খুব বিরক্ত হলেন। মনটা খুবই উত্তপ্ত হয়ে উঠল। তিনি খুব বিরক্তিভাবে গাড়িতে উঠে বসলেন। কলকাতায় এসে তিনি প্রথমে নগেন্দ্রনাথের সঙ্গে দেখা করতে গেলেন। কয়েকদিন তিনি তার সঙ্গে দেখা করার সময় পাননি। নগেন্দ্রনাথও একটু উদ্বিগ্নভাবে তার অপেক্ষা করছিলেন। তিনি অক্ষয় কুমারকে দেখে দ্রুত এগিয়ে এলেন। অক্ষয় কুমারের মেজাজ তখন খুব খারাপ ছিল। তিনি বিরক্তভাবে একটা চেয়ারে বসে পড়লেন। তার ভাব দেখে নগেন্দ্রনাথ বিস্মিত হয়ে বললেন, কি ব্যাপার, নতুন কিছু জানতে পেরেছেন? সব নতুন। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। না পারাই স্বাভাবিক। সব খুলে বলুন। খুলে বলবো? আমার মাথা। এত রাগলেন কার ওপর? নিজের ওপর। তাহলে এই খুনের বিষয়ে কিছুই করতে পারলেন না? দেখছি আপনি হারই মানলেন। মশাই, আপনি তো ডিটেকটিভ উপন্যাস লেখেন। এই খুন যতদূর অবধি হয়েছে মনে করুন এই পর্যন্ত আপনার উপন্যাস। এরপর কি লিখবেন, কিভাবে উপসংহার করবেন বলুন দেখি। দেখি বিধাতার উপন্যাসের সঙ্গে আপনার উপন্যাসের শেষে মিল হয় কতটা। আপনার মতো দক্ষ ডিটেকটিভ যখন হার মানলেন, তখন আর এই রহস্য কখনো প্রকাশ হবে না। তাহলে কি আপনার উপন্যাসও এই পর্যন্তই? আমি তো অনেকদিন আগেই হার মেনেছি। আপনার শখ, আমার দায়। আমি হার মানলে আমাকে ছাড়ে কে? আর কতদূর কি করলেন? ললিতা প্রসাদ আর উমিচাঁদের সঙ্গে আবার দেখা করেছি। তার কাছ থেকে নতুন কিছু জানতে পেরেছেন? ব্যস্ত হবেন না, সব শুনতে চাইলে চুপ করে শুনুন। গঙ্গা আর যমুনার সঙ্গেও আমি দেখা করেছি। নগেন্দ্রনাথ নড়ে উঠলেন। ব্যগ্রভাবে কিছু বলতে যাচ্ছিলেন।
কিন্তু তার ভাব দেখে অক্ষয় কুমার চেয়ারে ঠেস দিয়ে বসে চোখটা বন্ধ করলেন, কোনো কথা বললেন না। অক্ষয় কুমারের হঠাৎ এরকম ঘুম ঘুম ভাব দেখে নগেন্দ্রনাথ বিস্মিত হলেন। নগেন্দ্রনাথ হাসতে হাসতে বললেন, আরে আমি তো কিছুই বলিনি। অক্ষয় কুমার চোখ খুললেন না, সেই অবস্থাতেই বলতে লাগলেন, শুরুতে আমরা কিছুই জানতাম না, শুধু জানতাম এই শহরে একই রাতে প্রায় একই সময় এক স্ত্রীলোক ও এক পুরুষ খুন হয়েছে। পরে জানলাম তাদের একজন হুজুরিমল আর একজন তারই দাসী রাঙিয়া। আর কি দেখলাম? সিঁদুর মাখা শিব। চুপ করুন। নগেন্দ্রনাথ চুপ করলেন। তখন অক্ষয় কুমার সেইভাবেই বললেন, তারপর দেখলাম হুজুরিমলের বাড়িতে 4টে স্ত্রীলোকের ব্যাপার। একটি হুজুরিমলের স্ত্রী, একটি যমুনা, গঙ্গা এবং তার দাসী রাঙিয়া, শেষের 3টি যুবতী। আরও দেখলাম এই খুনের মামলায় আরও 4 জন লোক আছে। একটি হলো ললিতা প্রসাদ, উমিচাঁদ, গুরগোবিন্দ সিং এবং যমুনা দাস। নগেন্দ্রনাথ কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু থেমে গেলেন। অক্ষয় কুমার বললেন, এই ব্যাপারের মধ্যে পেলাম 4টে স্ত্রীলোক, 4টে পুরুষ আর 3টে জিনিস। নগেন্দ্রনাথ এবার আর চুপ করে থাকতে পারলেন না, বলেই ফেললেন, কি জিনিস? আর পেলাম 3টে জিনিস। প্রথমত সিঁদুর মাখা শিব 2টো, দ্বিতীয়ত 10,000 টাকার 10খানা নোট, তৃতীয়ত ভালোবাসা, দেশ, ঈর্ষা, প্রতিহিংসা। ব্যাস। সিঁদুর মাখা শিবই এই খুনের স্পষ্ট কারণ দেখিয়ে দিচ্ছে। পাঞ্জাবের সেই সম্প্রদায়ের লোক যে এই খুন করেছে তাতে কোনো সন্দেহ নেই। কেন? আমরা জানতে পেরেছি যে পাঞ্জাবে এমন একটি সম্প্রদায় আছে। ভালো। সেই সম্প্রদায়ের চিহ্ন হচ্ছে এই সিঁদুর মাখা শিব। খুব ভালো। কেউ যদি এই সম্প্রদায়ের বিরাগভাজন হয় তাহলে এই সম্প্রদায়ের লোক তাকে খুন করে। এই ধরনের খুন হলে লাশের কাছে একটি সিঁদুর মাখা শিব রেখে যায়। স্বীকার করলাম। 2 লাশেই সিঁদুর মাখা শিব পাওয়া গেছে। তাহলে বুঝতে হবে যে এই খুন সেই একই সম্প্রদায়ের কাজ। তাহলে আপনার মতে গুরগোবিন্দ সিংই দুজনের খুন করেছে? হ্যাঁ, হুজুরিমল সম্প্রদায়ের টাকা নিয়ে পালাচ্ছিল। খবর পেয়ে গুরু গোবিন্দ সিং তার পেছনে যায়, আর সেই রাগে সম্প্রদায়ের আদেশে হুজুরিমলকে খুন করে, কিন্তু তার কাছ থেকে টাকা পায়নি। কেন? হুজুরিমল গঙ্গাকে নিয়ে পালানোর বন্দোবস্ত করছিল, সে তাকে টাকা দিয়েছিল। তাই গুরু গোবিন্দ সিং টাকা না পেয়ে গঙ্গার কাপড় পরে রঙ্গিয়ার পেছনে যায়, আর তারপর হুজুরিমলকেও খুন করে টাকাটা নিয়ে যায়। তারপর রাঙিয়া খুন হলো কেন? সে টাকা নিয়েছিল বলে। বটে, তবে গুরগোবিন্দ সিং টাকা হারিয়েছে বলে এমন তোলপাড় করবে কেন? লোকের চোখে ধুলো দেওয়ার জন্য। আর যদি বলি আমি যে গুরগোবিন্দ সিং আবার টাকা ফেরত পেয়েছে? নগেন্দ্রনাথ বিস্মিত হয়ে অক্ষয় কুমারের মুখের দিকে তাকিয়ে রইলেন। এ কথা তো আগে বলেননি। আগে শুনিনি। কার কাছ থেকে শুনলেন? উমিচাঁদ, ললিতা প্রসাদ আর খোদ গুরগোবিন্দ সিংয়ের কাছ থেকেই শুনলাম। তারা কি বলে? গত রাত্রে কেউ একজন গুরু গোবিন্দ সিংয়ের বাড়িতে একটি চিঠি রেখে যায়। সেই চিঠির ভেতরে 10,000 টাকার নোট। সেই লোকটা কে? গুরু গোবিন্দ সিংয়ের একজন চাকর বলে সে একজন দারোয়ান। কোথা থেকে এসেছে জিজ্ঞেস করাতে বলে যে চিঠিতে সব লেখা আছে, চিঠি বাবুকে দিও। এই বলে সে চলে যায়। আশ্চর্য, সন্দেহ নেই। উমিচাঁদ নিজের হাতে টাকা সিন্ধুকে রেখেছিল। উর্মিচাঁদকে এরা হাত করেছে। বিরক্তভাবে অক্ষয় কুমার উঠে দাঁড়ালেন। অক্ষয় কুমার নগেন্দ্রনাথকে কিছু একটা বলতে যাচ্ছিলেন, এমন সময় দ্রুতবেগে যমুনা দাস সেখানে ঢুকে পড়ল। সে ভীষণ রেগে অক্ষয় কুমারের দিকে তাকিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, মহাশয়, আপনি আমাদের গঙ্গার সঙ্গে এমন ব্যবহার করেছেন কোন সাহসে? ও, তিনি কি আপনাকে আমায় শাসন করতে পাঠিয়েছেন? না, আমি নিজেই এসেছি। আপনি জানেন যে গঙ্গা আমার ভবিষ্যৎ স্ত্রী। তা জানি, তা জানি। তাহলে কোন সাহসে আপনি তাকে অপমান করেছেন? আমি তাকে কোনোরূপ অপমান করিনি। কর্তব্যের জন্য 2-1টা প্রশ্ন করেছি। নগেন্দ্রনাথ বললেন, যমুনা দাস, অক্ষয় বাবু যা জিজ্ঞাসা করছেন সত্যি কর্তব্যের কারণেই করছেন। তাহলে কি তিনি মনে করেন গঙ্গা এই খুনের সঙ্গে জড়িত? তা না হলে সে কেন নিজের কাপড় পরিয়ে রাত 12টায় রাঙিয়াকে রানীর গলিতে হুজুরিমলের সঙ্গে দেখা করতে পাঠালো? না, গঙ্গা পাঠায়নি। আমাদের কাছে প্রমাণ আছে। আপনার কথা কেন বিশ্বাস করব?
আপনি কি মনে করেন গঙ্গাই এই দুটো খুন করেছে? না, একেবারে তা বলছি না। বলছি যে সে অনেক ভেতরের কথা জানে। মিথ্যে কথা। মিথ্যে নয়, রাতে হুজুরিমলের সঙ্গে দেখা করার কথা ছিল তারই। হুজুরিমল তাকে নিয়ে পালাবে ভেবেছিল, কিন্তু কোনো কারণে সে না গিয়ে নিজের কাপড় পরিয়ে রঙিয়াকে পাঠিয়েছিল। বুড়ো হুজুরি মলের সঙ্গে সে পালাবে কেন, বিশেষ করে তার যখন আমার সাথে বিয়ে ঠিক হয়ে রয়েছে? মশাই, আপনার তো এক পয়সারও অবস্থা নেই, কিন্তু হুজুরি মিলের অনেক টাকা ছিল। আমি জানি, জুয়ো খেলতে খেলতে হুজুরি মলের আর এক পয়সাও ছিল না। গঙ্গাও তা জানতো। তবে গঙ্গা আরও জানতো, খুনের সেই রাতে হুজুরিমলের কাছে 10,000 টাকা ছিল। আমি ভেবেছিলাম এসব ব্যাপারে হাত দেব না, কিন্তু গঙ্গার বদনাম দূর করবার জন্য প্রাণপণ চেষ্টা করব এবং খনিকে বের করব। ভগবান আপনার সহায় হন। আমরা তো প্রায় হাল ছেড়ে দিতেই বসেছি। আমি জানি কে খুন করেছে। পাঞ্জাবের ওই সম্প্রদায় থেকেই খুন হয়েছে, এতে আমি শপথ করে বলতে পারি। গুরু গোবিন্দ সিংই খুন করেছে, আর আমি শীঘ্রই তার প্রমাণ করে দেব। যমুনা দাস যা বলল আমার মনেও তাই হয়। এই কথা অনেকবার শুনেছি। আমি বলেছি এই সম্প্রদায়ের সাথে এই খুনের কোনো সম্পর্ক নেই। কিছুই তো পরিষ্কার হচ্ছে না। একটা কিছু ঠিক করতেই হবে। এখন আমার সঙ্গে একবার আসুন তো, একটা কাজ আছে। নগেন্দ্রনাথ তাড়াতাড়ি পোশাক পাল্টে অক্ষয় কুমারের সঙ্গে বেরিয়ে পড়লেন। দুজনে ললিতা প্রসাদের বাবার সঙ্গে দেখা করতে চললেন। হুজুরিমল খুন হওয়ার সময় ললিতা প্রসাদের বাবা কিন্তু কলকাতায় ছিলেন না, পশ্চিমে গিয়েছিলেন। এখন তিনি ফিরে এসেছেন। অক্ষয় কুমার ভাবলেন যে তার কাছ থেকে কিছু তথ্য পাওয়া যেতেও পারে। নগেন্দ্রনাথ ও অক্ষয় কুমার বড়বাজারে এসে জানতে পারলেন যে ললিতা প্রসাদের বাবা গদিতে আছেন। দুজনেই গদিতে ঢুকলেন। অক্ষয় কুমার দেখলেন যে তিনি একজন বুড়ো মারোয়ারি, বুদ্ধিমান ব্যবসায়ী। চতুর মারোয়ারি যেরকম হওয়া উচিত ঠিক তেমনই। তাকে দেখে অক্ষয় কুমার বুঝলেন যে তার কাছ থেকে কথা বের করা কিন্তু সহজ নয়। অক্ষয় কুমারকে দেখে মারোয়ারি জিজ্ঞাসা করলেন, আপনার কি দরকার? অক্ষয় কুমার নিজের পরিচয় দিলেন। তখন তিনি বলে উঠলেন, এইদিকে আসুন। দুজনকে একটি নির্জন ঘরে নিয়ে গিয়ে বললেন, আপনি এখনো খুনের কোনো সন্ধান পাননি? খুনই ধরতে পারিনি, তবে কিছু সূত্র পেয়েছি। কি সূত্র? আপনাকে তা বলতে পারি না, আমাদের সে রীতি নয়। তাহলে আমার কাছে কেন এসেছেন? দু একটা প্রশ্ন করতে। আপনি হুজুরিমল বাবুকে খুব ভালো মানুষ মনে করতেন। নিশ্চয়ই, সবাই তা জানতো। তো তার কোনো দোষ ছিল না? সংসারে কার দোষ নেই? তাহলে অনুগ্রহ করে বলুন তার দোষটা কি ছিল। আপনি কি তার দোষ খুঁজতে আমার কাছে এসেছেন? কোন সাহসে এসব প্রশ্ন করছেন? কর্তব্যের জন্য জিজ্ঞেস করছি। কেন তিনি খুন হলেন তা না জানলে তো খুনি ধরা যাবে না। তিনি জুয়ারি ছিলেন? মিথ্যা কথা, মিথ্যা কথা। জুয়া খেলতে খেলতে তিনি সর্বশান্ত হয়েছিলেন। কোন সাহসে হুজুরিমাল সম্পর্কে এসব বলেন? সাহস, প্রমাণ। তিনি বেঁচে থাকলে দেউলিয়া হতেন। আপনি কি আমাদের গদ্দির বদনাম করতে এসেছেন? অনেক সত্যিই জানি, তাই অনুরোধ করছি হুজুরিমল সম্পর্কে যা জানেন বলুন। মহাশয়, আপনি পুলিশ, যা খুশি ভাবুন। আমি আর একটি কথাও বলবো না। তাহলে আমিই বলি। হুজুরিমল জুয়া খেলতে খেলতে সর্বশান্ত হয়ে পড়েছিলেন। তার উপর আরেকটা বিষয় ছিল, তিনি গঙ্গাকে নিয়ে দেশ ছেড়ে পালানোর ব্যবস্থা করছিলেন। গুরু গোবিন্দ সিং তার কাছে 10,000 টাকা জমা রেখেছিলেন। তিনি সেই টাকা নিয়ে পালাচ্ছিলেন। সেদিন যদি উনি খুন না হতেন তাহলে এতক্ষণে পালিয়ে যেতেন। মিথ্যা কথা। অক্ষয় কুমার বুঝলেন যে এই কঠিন লোকের কাছ থেকে কিছুই জানা যাবে না, তাই বিরক্ত হয়ে সেখান থেকে চলে এলেন। বাইরে এসে অক্ষয় কুমার নগেন্দ্রনাথকে বললেন, এই লোকটাও হুজুরিমলের মতো বদমাস। কে জানে পাওনাদারদের ঠকাতে হুজুরিমলকে চিরতরে সরিয়ে দিয়েছে। এটাও সম্ভব? সবই সম্ভব। এখন ওদের অনেক দেনা হয়েছে। হুজুরিমল ছিল বড় অংশীদার, তার নামেই সব পাওনা। সে বেঁচে থাকলে সব ফাঁস হয়ে যেত, জেলে যেতে হতো। এমন অবস্থায় খুন হওয়াটা অস্বাভাবিক নয়। এই বুড়ো মারোয়ারি যেমন বদমাস, তাতে আশ্চর্য কি? তাহলে কি এই বুড়ো লোকই লোক দিয়ে অংশীদারকে খুন করিয়েছে?
তাহলে আমাদের সব ধারণা কি ভুল? ঠিক তাই বলছি না, তবে সম্ভব, খুব সম্ভব। বুড়ো লোকটা চতুর, নিজেকে বাঁচাতে সবই করতে পারে, কিন্তু সমস্যাটা প্রমাণ নেই। এটা একটু খুঁজে দেখা উচিত। কিছু দূর এসে অক্ষয় কুমার বললেন, চলুন একবার গুরু গোবিন্দ সিংয়ের সঙ্গে দেখা করি। দুজনে তার বাড়িতে গেলেন। সৌভাগ্যক্রমে তিনি বাড়িতেই ছিলেন। তিনি তাদের বসালেন। অক্ষয় কুমার বললেন, নোটের ব্যাপারে দু একটা কথা জানতে এসেছি। বলুন, কি জানতে চান? যে দারোয়ান আপনার নামে চিঠি সহ নোট আপনার লোককে দিয়েছিল, তাকে এখন দেখলে চিনতে পারবে? সে বলছে লোকটা ছদ্মবেশে এসেছিল, বড় লম্বা দাড়ি ছিল, সম্ভবত নকল। তাহলে তখনই ধরলো না কেন? লোকটা 1 মিনিটও দাঁড়ায়নি। নোটগুলো দেখতে পারি? অবশ্যই পারবেন। তিনি নোট এনে দিলেন। অক্ষয় কুমার দেখে বললেন, এই 10টা নোটই কি আপনি হুজুরিমলের কাছে জমা রেখেছিলেন? না, তাহলে এগুলো কোত্থেকে এলো? আমি বুঝতে পারছি না, যে চুরি করেছিল সেই নোট বদলে ফেলেছিল, এখন বদলানো নোট ফেরত দিয়েছে। কেন ফেরত দিল? ভয়ে বা অনুতাপে। যে 10,000 টাকার জন্য দুটো খুন করেছে, সে এত সহজে টাকা ফেরত দিয়ে দেবে? আমি কিছুই বুঝতে পারছি না। আপনার আসল নোটের নাম্বার দিন। তিনি নম্বর এনে দিলেন। অক্ষয় কুমার নোটের নম্বর নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলেন। পথে নগেন্দ্রনাথ বললেন, এই নোটের ব্যাপারে আপনার কি মনে হয়? এখন কিছুই মনে করি না। আশ্চর্য, কে নোট ভাঙিয়েছে তা এখনো জানা যায়নি। হয়তো কেউ ভাঙায়নি। এমন কে আছে যে 10,000 টাকা দান করবে? এটা গুরু গোবিন্দের চালও হতে পারে। আমি অন্য দিক থেকে চেষ্টা করছি, যত খবর পাও জানাবে। দেব, মাঝে মধ্যে দেখা করতে হবে। অবশ্যই। তারপর দুজন দুদিকে চলে গেল। নগেন্দ্রনাথ নোট কোথায় ভাঙানো হয়েছে তা খুঁজতে লাগলেন। দিনের পরে দিন চলে গেল। অক্ষয় কুমার এখনও খুনের কোনো কিনারা করতে পারেনি। তার বিশ্বাস ছিল যে রাঙিয়ার কোনো প্রেমিক ছিল। সে জানতে পেরে যে রাঙিয়া রাতে গোপনে হুজুরিমলের সঙ্গে দেখা করতে যাচ্ছে, রাগে উন্মত্ত হয়ে প্রথমে হুজুরিমলকে খুন করে এবং তারপর রাঙিয়াকেও। এমন খুন প্রায়ই হয়, কিন্তু কে এই রাঙিয়ার প্রেমিক ছিল তা কিন্তু তিনি জানতে পারেননি। দৃঢ় বিশ্বাস ছিল যে কেউ না কেউ তো ছিলই, কিন্তু কে, সেটাই সমস্যা। এই খুন নিয়ে তার খাওয়া ঘুম সব উধাও হয়ে গিয়েছে। দিন রাত একই ভাবনায় অস্থির। এই সময় ব্যস্তভাবে নগেন্দ্রনাথ এলেন। ঘরে ঢুকে বললেন, যে কাজ দিয়েছেন তাই করছি। নোট যেখানে ভাঙানো হয়েছে সেটা খুঁজে পেয়েছি। খুনের আগেই নোট ভাঙানো হয়েছিল, তাই নোটের নাম্বার ছড়িয়েও ধরা পড়েনি। আমি জানি কেন আগে ভাঙানো হয়েছিল। কেন? চুরি প্রকাশ পাওয়ার পরে এত বড় নোট ভাঙানো সম্ভব ছিল না। কে ভাঙিয়েছে বলে মনে করেন? এইটা বোঝা কঠিন। কে? হুজুরিমল? না। তাহলে কে? ললিতা প্রসাদ। ললিতা প্রসাদ? তুমি ঠিক জানো? হ্যাঁ, কোনো সন্দেহ নেই। কলকাতার একটি বড় গদিতে ভাঙানো হয়েছে। তারা ললিতা প্রসাদকে চেনে। চলো এখনই তার সঙ্গে দেখা করি। গ্রেপ্তার করবেন? কারণ দেখতে পেলে অবশ্যই। সে কি বলবে? 1000 মিথ্যে বলবে। নাও বলতে পারে। ফাঁসি থেকে বাঁচতে মানুষ অনেক মিথ্যে কথা বলে। তাহলে কি আপনি মনে করেন সেই খুনি? এখনও তা ভাবিনি, দেখি সে কি বলে। দুজন দ্রুত ললিতা প্রসাদের সঙ্গে দেখা করলেন। তারা ভেবেছিলেন যে সে অস্বীকার করবে বা ঘাবড়ে যাবে, কিন্তু তার আচরণ দেখে দুজনেই অবাক হলেন। প্রশ্ন করতে সে স্বীকার করল। সে বলল, হ্যাঁ, আমি নোট ভাঙিয়াছি বলেই আপনি মনে করছেন আমি খুনের সঙ্গে জড়িত, তাই না? হ্যাঁ, আপনি তো অদ্ভুত মানুষ। কখনো কখনো অদ্ভুত হতে হয়। বলুন, আপনি কেন নোট ভাঙালেন? নোট ছিল গুরু গোবিন্দের, রাখা ছিল হুজুরিমলের কাছে, আর ভাঙালেন কিনা আপনি। কেন? হ্যাঁ, আমি ভাঙিয়াছিলাম হুজুরিমালের অনুরোধে। কেন? গুরু গোবিন্দ সিং নোট বদলাতে বলেছিল। অক্ষয় কুমার ও নগেন্দ্রনাথ একে অপরের দিকে তাকালেন। দুজনেই হতবাক। কিছুক্ষণ পর অক্ষয় কুমার বললেন, এ কথা ঠিক নয়। নোট বদলানো হয়েছে দেখে গুরু গোবিন্দ সিং বিস্মিত হয়েছিলেন। তিনি এ বিষয়ে কিছুই জানতেন না। আমি তা জানি না।
হুজুরিমল বাবু খুন হওয়ার প্রায় 3 সপ্তাহ আগে একদিন গোপনে আমাকে ডেকে একটা কাজের জন্য বিশেষ অনুরোধ করেছিলেন। তিনি আমাদের গাদির অংশীদার, আমার পিতৃবন্ধু। তার অনুরোধ রক্ষা করতে আমি বাধ্য। নিশ্চয়ই। অনুরোধটা কি ছিল শুনতে পারি? তিনি বলেছিলেন গুরু গোবিন্দ সিং পাঞ্জাবের একটি সম্প্রদায়ের লোক, তিনিও তাই। এই সম্প্রদায়ের 10,000 টাকা কি কাজে গুরু গোবিন্দ সিং কলকাতায় এনেছেন। এই সম্প্রদায়ের সব কাজ গোপনেই হয়। কে এই সম্প্রদায়ে আছে তা কেউ জানতে পারে না। অনেক বড় বড় লোক এই সম্প্রদায়ভুক্ত, তাঁরাই টাকা দেন, কিন্তু তারা কোনোভাবেই চান না অন্যরা তা জানতে পারুক। এই নম্বরই নোটগুলো তাঁরাই দিয়েছিলেন। যদি গুরু গোবিন্দ সিং বা হুজুরিমাল নোট ভাঙান, তবে কার নোট তা লোকে জানতে পারে, এই ভয়। ইস ডরকে লিয়েই তিনি আমাকে নোটগুলো ভাঙাতে দিয়ে অনুরোধ করেছিলেন। এতে এতে কি কোনো অন্যায় আছে আপনি বলুন? নিশ্চয়ই নয়। তাই আমি নোট ভাঙিয়ে অন্য নোট এনে তাকে দিয়েছিলাম, লুকিয়ে গোপনে ভাঙাইনি। মহাশয়, আমার অনেক কাজ আছে, এখন আপনারা যেতে পারেন। ভদ্রলোককে অকারণে বিপদে ফেলা আপনাদের স্বভাব আমি জানি। ভদ্রলোকের নামে এমন অপবাদ দেবেন না। মশাই, আপনার নামে কোনো অপবাদ দেওয়া হয়নি, শুধু জিজ্ঞেস করা হয়েছে আপনি নোট ভাঙিয়েছিলেন কিনা, আর ভাঙালে তা কেন। আপনারা এখন আসতে পারেন, যান। নগেন্দ্রনাথ এই যুবকের ব্যবহারে অপমানিত বোধ করলেন। অক্ষয় কুমার বাইরে যাওয়ার সময় মাথা নেড়ে বললেন, অতি দর্পে হত লঙ্কা। ললিতা প্রসাদ কোনো কথা বলল না, ভ্রুকুটি করে অন্যদিকে চলে গেল। রাস্তায় নেমে এসে নগেন্দ্রনাথ জিজ্ঞাসা করলেন, এখন কি করবেন? একবার গুরু গোবিন্দ সিংকে জিজ্ঞেস করব তিনি নোট বদলানোর জন্য অনুরোধ করেছিলেন কিনা। আমি একবার যমুনার সঙ্গে দেখা করতে চাই, আপনি কি বলেন? নগেন্দ্রবাবু, দেখবেন হঠাৎ প্রেমে পড়ে যাবেন না। আপনার তো সবসময়ই বিদ্রুপ। বড় বিদ্রুপ নয়, সে এই ব্যাপারে কিছু বলবে বলে তো আমার মনে হয় না। যাক, এখন এ বিষয়ে আপনি কি বলেন? আপনাকে পুলিশ বলেও নাও বলতে পারে। মহাশয়কেও ঠিক তাই মনে করবে। নগেন্দ্রনাথ চন্দননগরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে রওনা হলেন, আর অক্ষয় কুমার গুরু গোবিন্দ সিংয়ের বাড়ির দিকে চললেন। শুধু যে অক্ষয় কুমার যমুনাকে নিয়ে নগেন্দ্রনাথের সঙ্গে ঠাট্টা করেছিল তা নয়, আসলে যমুনাকে দেখে নগেন্দ্রনাথের হৃদয়ে তার ছবি অঙ্কিত হয়ে গেছে। যদিও সে হিন্দুস্থানি আর তিনি বাঙালি, তবুও একবার তাকে দেখবেন বলেই চন্দননগরে গেলেন। তার কাছে তিনি যে বেশি কিছু জানতে পারবেন এমন আশা তিনি করেননি। নগেন্দ্রনাথ প্রথমে কি বলবেন, কিভাবে কথা শুরু করবেন, কিছু স্থির করতে না পেরে ইতস্তত করতে লাগলেন। শেষে মাথা চুলকাতে চুলকাতে বললেন, আমি সেই মোকদ্দমার জন্যই এসেছি। যমুনা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সেইভাবে দাঁড়িয়েই মৃদুস্বরে বলল, মেসোমশাইয়ের খুনের বিষয়ে কোনো সন্ধান পেয়েছেন? আমি খুনের জন্য আসিনি, চুরির জন্য এসেছি। চুরির জন্য? যে 10,000 টাকা আপনার মেসোমশাই সিন্দুক থেকে চুরি গিয়েছিল। কোন টাকা? কি হয়েছে? যমুনা এমনভাবে বলল যে বিস্মিত হয়ে নগেন্দ্রনাথ তার মুখের দিকে তাকালেন। না, এটা হতে পারে না, নিশ্চয়ই হতে পারে না। গুরু গোবিন্দ টাকাটা পেয়েছেন। তার খুনি ধরা পড়েছে? না, ধরা পড়েনি। ধরা পড়েনি? তবে টাকা ফেরত কিভাবে হলো? একজন অজানা লোক গুরু গোবিন্দ সিংয়ের বাড়িতে তার চাকরের কাছে একটি চিঠি রেখে যায়। সেই চিঠির মধ্যেই 10,000 টাকার নোট ছিল। তাহলে সেই লোকই খুন করেছিল, সেই মেসোমশাইয়ের কাছ থেকে টাকা নিয়েছিল, নিশ্চয়ই সে তাকে খুন করেছিল। তা কিভাবে হবে? হুজুরিমল যখন গদি থেকে যান তখন উর্মিচাঁদ টাকাটা সিন্ধুকে বন্ধ করে রাখে। তিনি আর গদিতে ফেরেননি। তবে সেই রাত্রে তার কাছে টাকা কিভাবে থাকবে? তা ঠিক কথা, আমার ভুল হয়েছে। দেখুন, আপনার কোনো কথা গোপন করা উচিত নয়। আপনি সব না বললে একজন নির্দোষ লোক জেলে যাবে, হয়তো ফাঁসিও হবে। যমুনার মুখ থেকে কথা বেরোলো না। সে পত্রের মতো কাঁপতে লাগলো। তার মলিন মুখ আরও মলিন হয়ে গেল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে অন্যদিকে মুখ ফেরালো। নগেন্দ্রনাথ কিছু বুঝতে না পেরে বললেন, আপনি সব জানার পরেও না বললে যদি একজন লোক ফাঁসি কাটে যায়, তাহলে আপনার জীবনে কিন্তু আর কোনো শান্তি থাকবে না। আমার বলতে সাহস হয় না। কি টাকাটা নিয়েছে বলুন, কোনো ভয় নেই। আমি পাঞ্জাব সম্প্রদায়ের ভয় বলতে পারিনি। শুনেছি তারা খুন করে। ভয় নেই, বলুন। এখন না বললে নয়, বিশেষ করে আপনি ভদ্রলোক। নির্ভয়ে বলুন। কে টাকা নিয়েছে আমি জানি। কে বলুন?
যমুনা নীরবে দাঁড়িয়ে রইল। কে? উমিচাঁদ? না। তবে কে? গুরু গোবিন্দ সিং? না, যমুনা। হ্যাঁ, তুমি? হ্যাঁ, আমি। যমুনার কথা শুনে নগেন্দ্রনাথের মাথা পর্যন্ত ঘুরে গেল। যাকে তিনি দেবীর মতো মানুষ ভেবেছিলেন, যার অপরূপ সৌন্দর্যে তিনি মুগ্ধ হয়েছিলেন, নিজের অজান্তেই যার মূর্তি সর্বদা তার হৃদয়ে ভেসে উঠত, আসলে যাকে একবার দেখবেন বলে তিনি আজ চন্দননগরে এসেছিলেন, সে এই খুনের ঘটনার সঙ্গে জড়িত। সে শুধু খুনই নয়, চোর পর্যন্ত। তার মাথাটা ঘুরে গেল। তিনি স্তম্ভিত হয়ে কিছুক্ষণ ব্যাকুলভাবে যমুনার মুখের দিকে তাকিয়ে রইলেন। যমুনা তার মনের ভাব ফুটল। সে গর্বের সঙ্গে মাথা তুলল, গলা বাঁকিয়ে দাঁড়ালো। তার সেই ভঙ্গিতে তার সৌন্দর্য যেন 100 গুণ বেড়ে গেল। নগেন্দ্রনাথ আবার যমুনার সেই মনোমুগ্ধকর ভঙ্গিতে মুগ্ধ হলেন। যমুনা বলল, ভালো করেছি না মন্দ করেছি জানি না, যা করেছি মেসো মহাশয়ের আদেশে, তারই জন্য করেছি। কাউকে কথা বলিনি, তার অনুরোধেই বলিনি, কিন্তু এখন আর না বললে চলবে না, তাই বলছি। সে কি বলবে তা শোনার জন্য নগেন্দ্রনাথ ব্যাকুল ছিলেন। সে কোনো কুকর্ম করতে পারে একথা তার মন মানতে চাইছিল না। এ চিন্তাতেই যেন তার হৃদয়ে কষ্ট হচ্ছিল। তিনি আবার বললেন, বলুন। মৃত্যুর দিন সকালে মেসো মহাশয় আমাকে ডেকে গোপনে বললেন, দেখো যমুনা, তোমায় আমি খুব ভালোবাসি, জানি তুমিও আমাকে খুব ভালোবাসো, তাই তোমাকে বলছি, দেখো কোনো অবস্থাতেই একথা কাউকে বলো না। আমি মেসো মহাশয়কে খুব ভালোবাসতাম, আমি তার কাছে অঙ্গীকার করলাম, প্রাণ থাকতে সে অঙ্গীকার কখনো ভাঙতাম না, কিন্তু এখন না বললে হয়তো একজন নির্দোষ মানুষের ফাঁসি হবে, তাই বলছি। একদিন মেসো মশাইয়ের কাছে শুনেছিলাম, তিনি যখন পাঞ্জাবে মাসিমাকে বিয়ে করতে চান, তখন এক সম্প্রদায়ের মধ্যে পড়ে যান। সম্প্রদায়ের কথা আমরা শুনেছি। সেই সম্প্রদায়ের চিহ্ন সিঁদুর মাখা শিব। হ্যাঁ, যে এই সম্প্রদায়ভুক্ত হয় সে আর কখনো সম্প্রদায় ত্যাগ করতে পারে না, প্রাণপণে সম্প্রদায়কে সাহায্য করতে বাধ্য থাকে, না করলে তার প্রাণদণ্ড হয়। যে কোনো উপায়ে সম্প্রদায় তাকে খুন করে। কয়েক মাস আগে গুরু গোবিন্দ সিংহ এসে মেসো মহাশয়ের কাছে এই সম্প্রদায়ের 10,000 টাকা রেখে যায়। গুরু গোবিন্দ সিংহ এই সম্প্রদায়ের একজন। মেসো মহাশয়ের খুনের 1 সপ্তাহ আগে তিনি তার বিছানায় একদিন হঠাৎ একটি সিঁদুর মাখা শিব দেখতে পান। সিঁদুর মাখা শিব? হ্যাঁ, সম্প্রদায় যাকে কোনো কাজ করতে আদেশ করে তাকে কোনোভাবে একটি সিঁদুর মাখা শিব পাঠায়। এই অর্থ এই যে, সে যদি আদেশ না মানে তবে সম্প্রদায় তাকে খুন করবে এবং তার কাছে একটি সিঁদুর মাখা শিব রেখে দেবে। সেই শিবের সঙ্গে মেসো মহাশয় একটি চিঠিও পান। সেখানে লেখা ছিল, তোমাকে আদেশ করা হচ্ছে তুমি চিঠি পাওয়া মাত্র বড়বাজারের রানীর গলিতে শনিবার রাত 12টার সময় তোমার কাছে থাকা সম্প্রদায়ের 10,000 টাকা সম্প্রদায়ের সদস্য শান্তপ্রসাদকে দেবে। কোনো মতে যেন ভুল না হয়, সাবধান। আপনি চিঠি দেখেছিলেন? হ্যাঁ, মেসো মহাশয় আমাকে দেখিয়েছিলেন। তারপর তিনি কি করবেন স্থির করলেন? তিনি সম্প্রদায়ের আদেশ অমান্য করার সাহস করলেন না। তিনি জানতেন না মানলে গোপনে সম্প্রদায় তাকে খুন করবে। তিনি টাকা শান্তপ্রসাদকে দিয়ে দেওয়াই স্থির করলেন। অথচ এই কথা গুরু গোবিন্দ সিংহকে বলতে সাহস করলেন না, কারণ তিনি জানতেন গুরু গোবিন্দকে বললেও সম্প্রদায় তাকে খুন করবে। আমিও এতদিন সম্প্রদায়ের ভয়ে কিছু বলতে সাহস করিনি। আপনি খুব ভদ্রলোক, তাই বলছি। তারপর তিনি কি করলেন? এই জন্যে তিনি গোপনে রাতে টাকা শান্তপ্রসাদকে দেওয়ার সিদ্ধান্ত নেন। গুরু গোবিন্দ টাকাটা চাইলে কি করতেন? তিনি সেই দিনই আগ্রায় যাচ্ছিলেন। ভাবলেন গুরু গোবিন্দ তাড়াতাড়ি টাকা চাইবে না, চাইলে ভাববে টাকা চুরি গেছে, তাই তিনি টাকা নিয়ে উমিচাঁদকে গদির সিন্ধুকে রাখতে দেন। তা তো আমরা জানি। তিনি উমিচাঁদকে টাকাটা রাখতে দিলে সে ললিতা প্রসাদের সামনে সিন্দুকটা বন্ধ করে রাখে। তারপর তিনি আর গদিতে যাননি। তাহলে টাকাটা পেলেন কোথা থেকে? এই কথাই বলছি। মেসো মহাশয় এসব কথা আমাকে বলে আমার 2 হাত ধরে বলেন, যমুনা, তুই শুধু আমাকে বাঁচাতে পারিস, না হলে সম্প্রদায়ের হাত থেকে আমার রক্ষে নেই। আমি প্রাণ নিয়েও যা বলবেন তাই করব। স্বীকার করলাম। তখন তিনি বললেন, তুই সন্ধ্যার পর গদিতে যাবি, আমি রেলের টিকিট সেখানে ফেলে আসব। সিন্দুকের ঘরে উমিচাঁদ ছাড়া আর কেউ থাকে না, তাকে কোনোভাবে অন্যত্র পাঠিয়ে সিন্দুক থেকে টাকা বের করে এনে আমাকে দিবি। সিন্দুকের একটা চাবি উমিচাঁদের কাছে, আরেকটা মেসো মহাশয়ের কাছে ছিল। তিনি সেই চাবিটা আমাকে দেন। আপনি এ কাজ করতে রাজি হলেন? কি করতাম? এমন অবস্থায় পড়লে আপনিও করতেন। আমি না করলে সম্প্রদায় মেসোমশাইকে খুন করত। কিভাবে জানলেন?
তার মৃতদেহের কাছে একটি সিঁদুর মাখা শিব পাওয়া গেছে, ওই শিব সম্প্রদায়ের চিহ্ন। এ বিষয়ে আমরা পরে আলোচনা করব। তারপর আপনি কি করলেন? আমি তার কথা মতো সন্ধ্যার পর গদিতে গেলাম। সিন্দুকের ঘরে উমিচাঁদ ছাড়া আর কেউ ছিল না। আমি তাকে টিকিটের কথা বললাম, সে আমাকে টিকিটও দিল। তারপর আমি জল খেতে চাইলে সে জল আনতে ছুটল। সেই সুযোগে আমি সিন্দুক খুলে টাকা বের করে নিলাম। উমিচাঁদ ফিরে এলে আমি মেসো মহাশয়ের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করলাম। তিনি আমাকে ঘোমটা দিয়ে যেতে বলেছিলেন। আমি তেমনভাবে গিয়েছিলাম, তাই আমাকে কেউ চিনতে পারেনি। তার সঙ্গে দেখা হলে তিনি বললেন, একটু আগে গুরু গোবিন্দ সিংহ এসেছিলেন। তিনি ভাবছিলেন একা থাকবেন না এখানে, তাই টাকা গেছে শুনে গুরু গোবিন্দ কিছুই করতে পারবে না। সময়ে সম্প্রদায়ে নিশ্চয়ই টাকার খবর দেবে, তখন তার ভয় থাকবে না। হুজুরিমলবাবু খুবই সাবধানী লোক ছিলেন, সন্দেহ নেই। সাবধান হয়ে কি লাভ হলো? সম্প্রদায় শেষে তাকে খুন করলো। এ কথা আমি বিশ্বাস করি না। কেন? তবে কে তাকে খুন করলো? যদি সম্প্রদায় না করে, তবে তার কাছে সিঁদুর মাখা শিব পাওয়া যাবে কেন? সম্প্রদায় যদি খুন করে, তবে খুনের পর টাকা নিয়ে সম্প্রদায় আবার গুরু গোবিন্দ সিংকে ফেরত দেবে কেন? আমি কিছুই বুঝতে পারছি না। আপনি উর্মিজাদের কাছ থেকে দুটো রেলের টিকিট এনে মেসমশাইকে দিয়েছিলেন? হ্যাঁ, এসব কথা জিজ্ঞাসা করছেন কেন? যমুনা কোনো কথা বলল না, নীরবে দাঁড়িয়ে রইল। হুজুরিমল দুটো টিকিট কিনেছিলেন, একটি গঙ্গার জন্য। তিনি সেই রাত্রে গঙ্গাকে নিয়ে বোম্বে পালাচ্ছিলেন। হুজুরিমল ভালো লোক ছিলেন না। তিনি সম্প্রদায়ের 10,000 টাকা আপনার দ্বারা চুরি করিয়ে নিজের স্ত্রী পরিবারকে ফেলে একজনকে নিয়ে পালাচ্ছিলেন। তিনি আপনাকে যা বলেছেন সবই মিথ্যে। তবে কে তাকে খুন করলো? তারই অনুসন্ধান হচ্ছে। সম্ভবত হুজুরিমল যে শান্তপ্রসাদের কথা বলেছিলেন, সে কোনোভাবে ভেতরের কথা জানতে পেরে সম্প্রদায়ের টাকাচোর হুজুরিমলকে খুন করিয়েছিল। এমন পাষণ্ডের মৃত্যু হয়েছে, বেশ ভালোই হয়েছে। যমুনা ব্যাকুলভাবে নগেন্দ্রনাথের দিকে তাকালো। তার দুই চোখ জলে ভরে উঠল। সে সঙ্গে সঙ্গে সেখান থেকে উঠে চলে গেল। কলকাতা থেকে ফিরে এসে নগেন্দ্রনাথ যমুনার কাছ থেকে যা শুনেছিল আদ্যপান্ত সবই অক্ষয় কুমারকে বললেন। শুনে অক্ষয় কুমার অত্যন্ত সন্তুষ্ট হলেন। মৌদ সাহেব বলে উঠলেন, নগেন্দ্রবাবু, এটা ডিটেকটিভ উপন্যাস লেখা নয়। হাতে নাতে ডিটেকটিভ হওয়াটা একটা আলাদা ব্যাপার। কি অপরাধ করলাম? বরং আপনাকে এত খবর এনে দিলাম, আপনি তো তার কাছ থেকে কিছুই জানতে পারেননি। তা তো বারবারই স্বীকার করছি। আপনারা ঔপন্যাসিক, মেয়ে মানুষের সম্পর্কে আপনাদের খুব জোর খাটে। মিষ্টি কথায় ভোলাতেও পারেন। দুঃখের বিষয়, সে ক্ষমতা আমাদের নেই। সে কথা থাক, এখন তো স্পষ্টই বুঝলেন হুজুরিমল সম্প্রদায়ের টাকা নিয়ে পালাচ্ছিল। তাদের লোক শান্তপ্রসাদ তাকে খুন করেছে। অক্ষয় কুমার উচ্চস্বরে হেসে উঠলেন। তার হাসি যেন আর থামল না। দেখে নগেন্দ্রনাথ বিরক্ত হয়ে উঠলেন। অক্ষয় কুমার হঠাৎ হাসি বন্ধ করে বললেন, কেমন বলেছিলাম না যে হুজুরিমল যখন খুন হয় তখন তার কাছে টাকা ছিল? হুজুরিমল যেভাবে যমুনাকে দিয়ে টাকা বের করে নিয়েছিল তা কেউ স্বপ্নেও ভাবতে পারে না। আমি যমুনার কথা ভাবিনি, এটা স্বীকার করছি। কিন্তু আমি জানতাম সে কোনোভাবে সকলের চোখে ধুলো দিয়ে নিজের কাজ ছেড়ে ফেলেছিল। নারকী নিজের স্ত্রী আর পরিবার ফেলে একটা কুলটা নিয়ে পরে টাকা চুরি করে পালাচ্ছিল। আর সেই টাকা চুরি করতে নিজের স্ত্রী বোনের মেয়েকে নানা কথায় ভুলিয়ে লাগিয়েছিল। এরকম বদলোক আর দেখা যায় না। ও অনেক আছে। আপনি পুলিশে থাকেন, অনেক দেখেছেন, কিন্তু আমার কাছে এই প্রথম। আপনি উপন্যাস লেখেন, আপনাদের উপন্যাসে তো অনেক উচ্চ শ্রেণীর বদমাইশ দেখা যায়। সে সবই কল্পনা। এখন সেসব কথা থাক। এখন খুনি ধরবার জন্য কি করবেন? কে খুনি? কেন? শান্তপ্রসাদ। এ বিষয়ে আপনার কি আরও কোনো সন্দেহ আছে? শান্তপ্রসাদ বলে তো কোনো লোক জগতে নেই। আপনি কি এই শান্তপ্রসাদের কথা বিশ্বাস করছেন? অবিশ্বাসের কারণ কি? বরং এ কথাটা তো খুব সম্ভব বলেই মনে হচ্ছে। কেন? প্রথমত, হুজুরিমলের মৃতদেহের পাশে সিঁদুর মাখা শিব পাওয়া গেছে। সুতরাং সম্প্রদায়ের লোকই তাকে খুন করেছে, তাতে কোনো সন্দেহ নেই। তারপর গুরু গোবিন্দ জানত যে টাকাটা ঠিকই আছে। শুধু এই শান্তপ্রসাদই জানত যে তা নেই। তাকেই টাকা দেওয়ার কথা। সে যখন দেখল যে হুজুরিমল টাকা নিয়ে অন্য স্ত্রীলোকের সঙ্গে পালাচ্ছে, তখন সে তাকে খুন করেছে। বেশ,
তবে সে ওই স্ত্রীলোককে খুন করে কেন? ওই রাগে। আর ওই স্ত্রীলোকটি নিতান্ত ভালো মানুষের মতো তার সাথে খুন হতে চলল। তা যাবে কেন? আর যাবে কেন? গারোয়ান বলছে স্ত্রীলোকটি পুরুষের সঙ্গে গাড়িতে উঠে এসেছিল। রঙিয়া শান্তপ্রসাদের হাতে হুজুরিমলকে খুন হতে দেখে তার সঙ্গে নিজে খুন হওয়ার জন্য এইভাবে যেতে পারে না। এ কথা ঠিক। আপনি কি তবে মনে করেন না যে শান্তপ্রসাদ খুন করেননি? শান্তপ্রসাদ বলে কোনো লোকই নেই, এ কেবল হুজুরিমলের চালাকি। সরল যমুনার হাত দিয়ে কাজ হাসিল করার ইচ্ছায় সে তাকে ভয় দেখানোর জন্য আপনাদের মতো কল্পনা দিয়ে শান্তপ্রসাদকে গড়েছিল। তার আগাগোড়া সবই মিথ্যে। এমন বদমাইশ ভুলেও কখনো সত্যি কথা বলে না। আপনার কথাই ঠিক বলে মনে হচ্ছে। তাকে যে খুন করেছে সে ধরা না পড়লেই আমি খুশি হতাম। তবে কি আপনি খুনি ধরতে পেরেছেন? মশাই, এটা উপন্যাস লেখা নয়। অক্ষয় কুমার খুব ধীরে ধীরে পকেট থেকে একখানা কাগজ বের করলেন। নগেন্দ্রনাথ দেখলেন যে সেটা একটা ওয়ারেন্ট উর্মিচাঁদের নামে। উর্মিচাঁদ যে খুন করেছে একথা নগেন্দ্রনাথ একবারও মনে করেনি। সে যে খুন করতে পারে না তা অক্ষয় কুমারও অনেকবার বলেছেন। সুতরাং আজ হঠাৎ তার নামে ওয়ারেন্ট দেখে নগেন্দ্রনাথ বিশেষ আশান্বিত না হয়ে পারলেন না। তার তখনও বিশ্বাস ছিল যে উর্মিচাঁদ এ বিষয়ে কিছুই জানেন না। বললেন, আপনি হঠাৎ মত পরিবর্তন করলেন কেন? কিসে জানলেন যে উর্মিচাঁদ খুন করেছে? গ্রন্থকার মহাশয়, এই কেবল ডিটেকটিভ উপন্যাস লেখা নয়। আমার বারবারই উমিচাঁদের উপর নজর ছিল। আমি জানতাম এ খুন ঈর্ষাবোধেই হয়েছে, তাই এতদিন খুঁজছিলাম। রঙিয়াকে ভালোবাসার পাত্র ছিল। সে সন্ধান তো অনেকদিন ধরেই চলছিল, কিন্তু কিছুই পাওয়া যায়নি। কেউ এর সন্ধান দিতে পারেনি। তাতেই তো বোঝা যায় রঙিয়া খুব চতুরী ছিল। তাহলে এখন জানলেন কিভাবে? এটাই তো গোয়েন্দাগিরি। রঙিয়া কোথায় কোথায় যেত, প্রথমে তার সন্ধান করতে শুরু করি। ক্রমে জানতে পারলাম সে গোপনে প্রায়ই একটা বাড়িতে যেত। তখন কে ভালোবাসার পাত্র ছিল তা জানাটা কি খুব কঠিন? ভালো। তারপর কি জানলেন? তাও বলতে হবে। জানলাম উমিচাঁদ ও রাঙিয়া দুজনে গোপনে এই বাড়িতে প্রায় দেখা সাক্ষাৎ করত। উর্মিচাঁদ যে খুন করেছে তার প্রমাণ কি? আমি তো এর একটিও দেখতে পাচ্ছি না। সত্যি উর্মিচাঁদ যদি রাঙিয়ার মধ্যে ভালোবাসা ছিল, তাহলে রাঙিয়ার সাথে সে রাতে যে উমিচাঁদ ছিল তার প্রমাণ কি? একথা রাঙিয়া আর হুজুরিমলও বলতে পারত, কিন্তু তারা দুজনেই এখন আর ইহলোকে নেই। এখনো প্রমাণের কিছু অভাব আছে, স্বীকার করি। কিন্তু উমিচাঁদ যে ভীরু, শুধু এই ওয়ারেন্টটা দেখালেই সে সব স্বীকার করে ফেলবে। যদি সে এতই দুর্বল হয় যে ভয় সব স্বীকার করে ফেলে, তাহলে তাতেই বোঝা যায় যে তার মতো ভীরু এমনভাবে দুটো খুন করতে পারে না। ওর চেয়েও ভীরু লোক এর চেয়েও ভয়ঙ্কর কাজ করেছে। তা সে কিভাবে খুন করলো? আপনি এ বিষয়ে কি মনে করেন? সে কোনোভাবে জানতে পারে যে রাঙিয়া গোপনে রাত 12টার সময় রানীর গলিতে হুজুরিমলের সঙ্গে দেখা করবে, তার সঙ্গে পালাবে। সে জানতো না যে গঙ্গা না গিয়ে তাকে নিজের কাপড় পরিয়ে হুজুরিমলের কাছে পাঠিয়েছিল। তার দৃঢ় বিশ্বাস ছিল রাঙিয়া হুজুরিমলের সঙ্গে পালাচ্ছে। এমন অবস্থায় মানুষের যা হয়, উমিচাঁদেরও তাই হলো। সে ক্ষোভে দেশে উন্মত্ত প্রায় হলো। এটি ছোরা সংগ্রহ করলো, আগেই গিয়ে রানীর গলিতে লুকিয়ে রইল। তারপর রাঙিয়া হুজুরিমলের সঙ্গে দেখা করলো। সঙ্গে সঙ্গে সে গিয়ে হুজুরিমলের বুকে ছোড়া বসিয়ে দিল। দেখে রঙিয়া হতজ্ঞান হলো। তখন তাকে সঙ্গে নিয়ে উমিচাঁদ গাড়িতে এসে উঠল। রঙিয়া কলের পুতুলের মতো তার সঙ্গে চলল। এমন অবস্থায় সে কেন, অনেকেই এমন কাজই করত। তখন উমিচাঁদের মাথায় খুন চেপেছে, বুকের ভেতরে ঈর্ষার আগুন জ্বলছে। যাকে এতদিন প্রাণ দিয়ে ভালোবেসেছে তার কাছে এমন অবিশ্বাসিনীর দণ্ডই মৃত্যু। ভয় রাঙিয়ার কণ্ঠরোধ হয়ে গিয়েছিল। সে সত্যি ঘটনা কিছুই উমিচাঁদকে বলতে পারল না। উমিচাঁদ তাকে গঙ্গার ধারে এনে সেখানে কোনো লোক না দেখে এরকম একটা গলিতে নিয়ে গিয়ে তার বুকে ছুরি বসালো। এটা কি সম্ভব? সম্ভব নয়। তারপর লাশ গঙ্গার জলে ফেলছিল। এমন সময় কোনো এক লোকের পায়ের শব্দ শুনতে পেয়েছিল। এটা ছাড়া দ্বিতীয় খুনের কোনো কারণই নেই।
এসব খুব সম্ভব বলেই জানলাম, কিন্তু এর কোনো প্রমাণ নেই। যে প্রমাণ দেবে সেও নেই। উমিচাঁদের সঙ্গে রাঙিয়ার ভালোবাসা ছিল বলে সে যে হুজুরিমলকে খুন করবে, এ এমন কি কথা? এসব আর অনুমান ছাড়া তো আর কিছুই নয়। তারপর কি? তারপর আপনি সিঁদুর মাখা শিবের কথা একেবারেই ভুলে যাচ্ছেন। উমিচাঁদ পাঞ্জাব সম্প্রদায়ের কিন্তু কেউ নন। সে খুন করে সিঁদুর মাখা শিব লাশের কাছে রাখবে কেন? আর আরও একটা কথা, সে টাকা নিয়ে আবার ফেরতই বা দেবে কেন? অক্ষয় কুমার কোনো উত্তর না দিয়ে সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে নিশ্চিন্তভাবে দ্রুতবেগে পায়চারি করতে লাগলেন। অক্ষয় কুমার অনেকক্ষণ এভাবে পায়চারি করতে লাগলেন। কিছুক্ষণ পরে হঠাৎ চেয়ারটা টেনে নিয়ে বসে বললেন, ভাবলাম তুমি যা বললে তাও ঠিক, প্রমাণ জোগাড় করাটা কঠিন। আর সিঁদুর মাখা শিব কথাটাও একটা ব্যাপার বটে। এই পাথরের শিবই আমাকে পাগল করে দেবে দেখছি। তবে এটাও ঠিক, উমিচাঁদ এই খুনের ব্যাপারে কিছু জানে, না হলে সে ওই শিব দেখে অজ্ঞান হতো না। তার কারণ সে তো বলেছে। যা বলেছে সব মিথ্যে কথা। তবে তাকে ডেকে পাঠিয়েছি, আজ এলে দেখা যাক সে কি বলে। তার পেটের কথা যদি এখানে বের না করতে পারি, তবে আমার নাম অক্ষয় নয়। সে কখন আসবে? অক্ষয় কুমার পকেট থেকে ঘড়ি বের করলেন। এখনই আসবে, এই বুঝে এসে বলল। সত্যি উর্মিচাঁদ এসে গেছে। চাকর সে সংবাদ দিল। অক্ষয় কুমার তাকে ঘরে নিয়ে আসতে আদেশ করলেন। আমরা আগেই বলেছি যে উর্মিচাঁদের সাহস খুব কম। তাকে দেখলেই মনে হতো যেন সবসময় ভয়ে ভয়ে থাকে, যেন কোনো পাপ করেছে, যেন কিছু লুকোতে চাইছে। সবার সঙ্গে ভালোভাবে কথা বলতে পারত না। কিছুক্ষণ পরে উর্মিচাঁদ ধীরে ধীরে ভয়ে ভয়ে ঘরে ঢুকল। অক্ষয় কুমার তাকে বসতে ইশারা করলেন। সে চোরের মতো একপাশে বসল, ভীত আর কাপা গলায় বলল, আপনি আমাকে আসতে লিখেছিলেন? হ্যাঁ। নতুন কোনো খবর পেয়েছেন? হ্যাঁ। চুরি সম্পর্কে? খুন সম্পর্কে। খুন সম্পর্কে? হ্যাঁ, কে খুন করেছে তা আমরা জানতে পেরেছি। গুরু গোবিন্দ সিং। অক্ষয় কুমার ওয়ারেন্ট বের করে উর্মিচাঁদের সামনে রেখে বললেন, যার নামে ওয়ারেন্ট আছে সেই খুন করেছে। উর্মিচাঁদের এক মুহূর্ত যেন ওয়ারেন্টের দিকে তাকালো। তারপর তার মাথা থেকে পা পর্যন্ত কাঁপতে লাগলো। অস্পষ্টভাবে বলল, ওয়ারেন্ট? হ্যাঁ, ওয়ারেন্ট, আর তোমারই নামে। উর্মিচাঁদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার সারা শরীর ঘামে ভিজে উঠল। ভয়ে বলল, আমার নামে? হ্যাঁ, তোমার নামে, উমিচাঁদের নামে। তুমি তোমার মনি ভুজুরিমলকে খুন করেছ, তোমার উপপত্নী রমিয়াকেও খুন করেছ। এই দুই অপরাধের ফল ওই ওয়ারেন্ট। আমি খুন করিনি, আমি খুন করিনি, আমি নির্দোষ। জড়ানো গলায় এই কথাটা বলে উর্মিচাঁদ সেখান থেকে চলে যেতে উদ্যত হলো। অক্ষয় কুমার উঠে তার হাত ধরলেন। উর্মিচাঁদ কাতরভাবে বলল, আমি সব কথা বলছি, আমি খুন করিনি, আমি শপথ করে বলছি। তুমি দুজনকে খুন করেছ। আমি এখনই তোমাকে গ্রেপ্তার করব। আমাদের অনেক কষ্ট দিয়েছ, এখন হাত দুটো আগে বাড়াও দেখি। এই বলে অক্ষয় কুমার কাপড়ের ভেতর থেকে একজোড়া হাতকড়া বের করলেন। হাতকড়া দেখে উর্মিচাঁদ শিশুর মতো কেঁদে উঠল। নগেন্দ্রনাথের পায়ের কাছে পড়ে কাঁদতে কাঁদতে বলল, আপনি আমাকে বাঁচান, আমি শপথ করে বলছি, আমি খুন করিনি, আমি কিছুই জানি না। আমি আর কি করতে পারি? আমার তো কোনো ক্ষমতাই নেই। যদি খুন করে থাকে তবে তার উপযুক্ত শাস্তি পাবে। আমি নির্দোষী, আমি খুন করিনি। বেশ, ভালো কথা। আমাকে বুঝিয়ে দাও তুমি নির্দোষ, আমি এখনই তোমায় ছেড়ে দেবো। আমার বলার উপায় নেই। তবে ফাঁসি যাও। উর্মিচাঁদ আবার তার পা ধরতে গেল। অক্ষয় কুমার সরে দাঁড়ালেন। বাঁচতে চাইলে কোনো কথা লুকিও না, বেশি চালাকি করো না। ভালো মানুষের মতো সব কথা খুলে বলো। সব কথা খুলে বলছি, কিচ্ছু লুকোচ্ছি না। তোমার বাঁচার একমাত্র উপায়ও সেটাই। সব কথা বললে আমাকে বাঁচাবেন তো? যদি তুমি সত্যিই খুন নাই করে থাকো, তাহলে তোমার কিসের ভয়? তবে শুনুন, আমি জানতাম হুজুরি মলের আর বেশি দিন নেই। আমারও চাকরির দিন ফুরিয়ে আসছে। আমি এক পয়সা জমাতে পারিনি। এই 10,000 টাকার কথা শুনে আমার লোভ হলো। ভাবলাম যদি এই টাকা পাই, রঙ্গিয়াকে অন্য দেশে নিয়ে গিয়ে সুখে বাকি জীবন কাটাতে পারবো। তখন তুমি চোরের ওপর বাটপাড়ি করার চেষ্টা করলে। কি আশ্চর্য, কত মহাত্মা লোক এক জায়গায় জমেছিল। সব কথা শুনুন, পরে গালাগালি দেবেন।
রঙ্গিয়ার কাছে শুনলাম গঙ্গা নিজে যেতে ইতস্তত করছে, কিন্তু টাকার লোভও ছাড়তে পারছে না। আর সে রঙ্গিয়াকে বলেছে, তুই যদি আমার কাপড় পরে কাল রাত 12টার সময় রানীর গলিতে দেখা করিস তাহলে তোকে খুব সন্তুষ্ট করব, তোকে 100 টাকা দেব। অন্ধকারে আমি আর তুই কে সে বুঝতে পারবে না। তোর হাতে 10,000 টাকার নোট দেবে, তুই নোট নিয়ে দৌড়ে পালাবি, ভয় সে তোকে ধরতে পারবে না। রঙ্গিয়ার কাছে এই কথা শুনে আমি বললাম, রঙ্গিয়া, টাকাটা আমার নিজেরাই পেতে পারি, তোমাকে হুজুরিমল টাকা দিলে সেই টাকা গঙ্গাকে দেওয়ার দরকার কি? আমরা টাকা নিয়ে অন্য দেশে সুখে থাকবো। হুজুরিমল নিজেই পরের টাকা চুরি করেছে, কিছুই প্রকাশ করতে পারবে না, কেউ আমাদের সন্দেহ করবে না, এটাই আমাদের সুবিধা। রঙ্গিয়া এই প্রস্তাবে খুব উৎসাহের সঙ্গে রাজি হয়ে গেল। এই সময় যমুনা টিকিট নিতে এলো। তখনই আমার সন্দেহ হলো, টিকিট নিতে অনেক লোক ছিল, যমুনা কেন? সে জল খেতে চাইলো। আমি জল আনতে বাইরে এলাম, কিন্তু সে কি করে দেখার জন্য দরজার ফাঁকে চোখ লাগিয়ে রইলাম। দেখলাম সে সিন্দুক খুলে নোটগুলো বের করলো। তখন আমার রাগে সর্বাঙ্গ কাঁপতে লাগলো। বুঝলাম ফন্দি খাটিয়ে হুজুরিমল ললিতা প্রসাদের সামনে টাকা সিন্দুকে রেখেছিল, তারপরে এই কৌশলে টাকা বের করে নিল। বুঝলাম লোকে আমাকে চোর স্থির করবে। হুজুরিমলের এত বুদ্ধি থাকলেও ফেল হলো কেন? জুয়া খেলায়। তারপর বলো। আমি মনে মনে বললাম, বটে, তোমার এই চালাকি? আচ্ছা থাক, কে টাকা পায় দেখা যাবে। আমি জল নিয়ে ফিরে এসে যমুনাকে দিলাম, কোনো কথা বললাম না। যমুনাও কিছু না বলে টাকাগুলো নিয়ে চলে গেল। আগে যে একটু ইতস্তত করেছিলাম তা আর করলাম না। তখনই আমি রঙ্গিয়ার কাছে গিয়ে সব কথা বললাম। সে গঙ্গার কাপড় পরে রাতে রানীর গলিতে হুজুরিমলের সঙ্গে দেখা করতে গেল। সেখানে তার সঙ্গে হুজুরিমল দেখা হলে সে গঙ্গা ভেবে রঙ্গিয়ার হাতে নোটের তাড়া দিল। খুনটা করলো কি? তা তা আমি জানি না। রঙ্গিয়ার কথা মতো আমি গঙ্গার ধারে তার জন্য অপেক্ষা করছিলাম। সে দৌড়তে দৌড়তে আমার কাছে এসে আমার হাতে নোটের তাড়া দিল। সে ভয় এমনই ছিল যে তখন আমাকে কি বললো আমি ভালো করে কিছুই বুঝতে পারলাম না। তবে এইটুকু বুঝলাম যে হুজুরিমল খুন হয়েছে। খুনটা করলো কি? সেই কথা বলতেই যাচ্ছিল, এমন সময় কোথা থেকে একটা লোক তার উপর এসে পড়ল। তার হাতের ছোড়া ঝকঝক করে উঠল। রঙ্গিয়া ভয় পেয়ে রীতিমতো পালালো, আমিও প্রাণ ভয় ছুটলাম। উর্মিচাঁদকে আর বেশি কথা বলতে হলো না, সেই সঙ্গে সঙ্গে সেখান থেকে পালালো। উর্মিচাঁদ চলে গেল। নগেন্দ্রনাথ এতক্ষণ নীরব ছিলেন। এখন তিনি জিজ্ঞাসা করলেন, এ যা বলল বিশ্বাস করলেন কি? কিছুটা করেছি। কিন্তু লোকটা যে বদমাইশ এতে তো কোনো সন্দেহ নেই। সবাই সমান, তবে এর দুটো খুন করার মতো সাহস নেই। এখন আবার নতুন একজন খুনি বেরোলো। কে? ওই উমিচাঁদ যাকে দেখেছিল। কে সে মনে করেন? যাই হোক, তার সঙ্গে রঙিয়ার পরিচয় ছিল। আপনি কাকে মনে করেন? আমার মনে হয় শান্তপ্রসাদ। বাজে কথা, শান্তপ্রসাদ বলে কেউ নেই। দেখা যাক কতদূর কি হয়। যেখান থেকে রওনা দেওয়া গিয়েছিল সেখানেই পড়ে আছি, কাজ কিছুই হয়নি। অক্ষয় কুমার চলে গেলেন। কিছুক্ষণ পর যমুনা দাস এসে উপস্থিত হলো। খুনের তদন্ত কতদূর এগুলো জিজ্ঞাসা করলেন। নগেন্দ্রনাথ তাকে সব কথাই বললেন। শুনে তিনি বললেন, উমিচাঁদের কাছে টাকা আছে, বেটা চুরির জন্য নিশ্চয়ই চলে যাবে। গঙ্গা রঙ্গিয়াকে পাঠিয়ে দিয়েছিল, এতে কোনো সন্দেহ নেই। আমি তাকে কথা জিজ্ঞাসা করব, তার উপর আমার বিশ্বাস আছে। রাগ না করলে একটা কথা বলি? বলো, তুমি বলবে, এতে রাগ করব কেন? সত্যি কথা বলতে গঙ্গাকে আমার খুব একটা ভালো বলে মনে হয় না। আমি তাকে জিজ্ঞাসা করব। তিনি আর কিছু না বলে চলে গেলেন। নগেন্দ্রনাথ ভাবলেন যে মানুষ কতটা অন্ধ হয়। যমুনা দাসই তার প্রমাণ। গঙ্গার সব বিষয় যমুনা দাস জানতে পারলে বুঝবে যে সে কি মহাভ্রান্তিতে ঘুরে বেড়াচ্ছে। স্ত্রীলোকের চরিত্র দেবতাও বুঝতে পারে না। দুদিন নগেন্দ্রনাথ অক্ষয় কুমারের কোনো খবর পেলেন না। তৃতীয় দিনের বিকেলে এক লোক এসে বলল যে অক্ষয় কুমার তাকে তৎক্ষণাৎ তার সঙ্গে দেখা করতে বলছেন। ব্যাপার কি সে কিছুই বলতে পারল না, শুধু বলল যে তিনি এখনই তাকে যেতে বলেছেন। নগেন্দ্রনাথ খুব কৌতূহলী হয়ে তাড়াতাড়ি অক্ষয় কুমারের সঙ্গে দেখা করতে চললেন। তার বাড়িতে এসে নগেন্দ্রনাথ দেখলেন যে অক্ষয় কুমার উর্মিজাদের সঙ্গে বসে রয়েছে। তাকে দেখে অক্ষয় কুমার হেসে বললেন, আপনি খুনের ব্যাপারে গোড়া থেকেই আমার সঙ্গে আছেন, উপসংহারে আপনাকে বাদ দেওয়া ঠিক নয়। ব্যাপার কি, খুনি ধরা পড়েছে? না, তা এখনো পড়েনি, তবে তার আর ধরা পড়তে বেশি সময় বাকি নেই।
ব্যাপারটা তো কিছুই বুঝতে পারছি না। এই চিঠিটা দেখুন। এই বলে অক্ষয় কুমার একটি পত্র তার সামনে ফেললেন। নগেন্দ্রনাথ দেখলেন যে চিঠিটা উর্মিচাঁদের নামে। অক্ষয় কুমার চিঠিটা খুলে পড়লেন। চিঠির মর্ম এই যে কাল রাত 11টার সময় উর্মিচাঁদবাবু যদি বিডন গার্ডেনের পূর্ব দক্ষিণ কোণে আসেন তবে রানীর গলির সব বিপদ থেকে তিনি রক্ষা পেতে পারেন। একা আসতে হবে। সেখানে ঠিক সেই সময় একজন ভদ্রলোক এসে চুরুট ধরানোর জন্য দেশলাই চাইবে, আর তার সঙ্গে কথা বললেই সে সব কথা জানতে পারবে। পড়া শেষ করে নগেন্দ্রনাথ বললেন, কে চিঠি লিখেছে তার জানার কোনো উপায় আছে কি? উর্মিচাঁদ ব্যগ্রভাবে বলল, যে খুন করেছে সেই লিখেছে। হ্যাঁ, আমারও বিশ্বাস যে খুন করেছে সেই চিঠিটি লিখেছে। সে রাঙিয়াকে খুন করার সময় নিশ্চিত উমিচাঁদকে দেখেছিল। উমিচাঁদ যে খুনের জন্য বিপদে পড়েছে তা আমরা ছাড়া আর কেউ জানে না। সুতরাং এই ব্যক্তি খুনি। এখন উমিচাঁদের সঙ্গে টাকার বিষয়ে একটা বন্দোবস্ত করতে চায়। কিছুটা সম্ভব বটে। সম্ভব নয়, ঠিক। নগেন্দ্রনাথ হাসলেন। আগে অক্ষয় কুমার এই রকম ঠিক অনেকবারই বলেছেন এবং প্রতিবারই তাকে তার মত বদলাতে হয়েছে। তাকে হাসতে দেখে অক্ষয় কুমার বললেন, এবার দেখবেন আমার কথাই ঠিক। আপনি কি উমিচাঁদের সঙ্গে এই লোকটাকেও ধরতে যাবেন? নিশ্চয়ই, আপনিও যাবেন। উপসংহারে আপনাকেও থাকতে হবে, আপনাকে ছাড়বো না। তা নিশ্চয়ই যাব, কিন্তু উপসংহার হয় নাকি আবার নতুন করে সূচনা হয় তা দেখা চাই। তাহলে আমি এখন যেতে পারি? হ্যাঁ, এখন যাও। রাতে ঠিক 11টার সময় বিডন গার্ডেনের পূর্ব দক্ষিণ কোণায় দাঁড়িয়ে থেকো। আমরা কাছেই থাকব। আজ রাতেই সব সন্দেহ ভেঙে যাবে। আজ রাতেই যে খুনি ধরা পড়বে, আপনার এই বিশ্বাস হলো কিভাবে? যে চিঠি লিখেছে সে খুনের বিষয়ে কিছু নাও জানতে পারে, শুধু শুনেছে, অথবা উমিচাঁদ যে খুনির সঙ্গে জড়িত কোনোভাবে তা জানতে পেরে হয়তো টাকা আদায়ের জন্য ডেকেছে। টাকার লোভে। আমি আপনাকে আগেই বলেছি, খুনি হুজুরিমালকে টাকার জন্যই খুন করেছিল, কিন্তু খুনটা করে টাকা পায়নি। হুজুরিমাল টাকা রমিয়ার হাতে দিয়ে দিয়েছিল। রঙিয়া হঠাৎ হুজুরিমালকে খুন হতে দেখে হতবুদ্ধি হয়ে পড়েছিল। সেজন্যেই সে খুনের সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে পড়েছিল। পরে সুযোগ পেয়ে দৌড়ে পালিয়ে গিয়ে উমিচাঁদের কাছে টাকাটা দিয়ে এসেছিল। তখন সেই ব্যক্তি এইভাবে টাকা হাতছাড়া হয়ে যাওয়ায় উন্মত্ত প্রায় হয়ে গিয়ে তার পেছনে দৌড়েছিল। উমিচাঁদের সঙ্গে রাঙিয়াকে দেখতে পেয়ে কথা বলতে দেখে উন্মত্তের মতো চেয়ে গিয়ে তার বুকে ছোরা বসিয়ে দেয়। তারপর রাঙিয়ার কাপড়ের ভেতরে টাকা খুঁজতে থাকে। টাকা না পেয়ে উমিচাঁদের পেছনে দৌড়ায়। তাকে ধরতে পারলে আজকে 2টো খুনের জায়গায় 3টে হতো, আর একটা বদমাস এই পৃথিবী থেকে কমতো। কথাটা খুব সম্ভব বটে, কিন্তু এই লোকটা কে? আপনি কি মনে করেন? আপনি কাকে করেন? আমি তো কাউকেই ভাবতে পারছি না। আপনি কি কাউকে সন্দেহ করেন? হ্যাঁ, ললিতা প্রসাদকে। নগেন্দ্রনাথ শিহরিত হয়ে উঠলেন। অক্ষয় কুমারের এসব দেখে তার হৃদয় কঠিন হয়ে গিয়েছিল। তিনি খুব গম্ভীরভাবেই এসব আলোচনা করতে পারতেন। নগেন্দ্রনাথের এই প্রথম। তিনি বললেন, আপনার ললিতা প্রসাদকে সন্দেহ করার কারণ কি? গঙ্গার সাথে তার গুপ্ত প্রণয় আছে। যদি গঙ্গা কাউকে একটু ভালোবাসে তাহলে সেটা ললিতা প্রসাদকেই ভালোবাসে। সে জানতো ললিতা প্রসাদ হুজুরিমালকে সেই রাতে কি করবে। এই ভয়ে সে নিজে না গিয়ে রাঙিয়াকে পাঠিয়েছিল। আপনার কথা শুনে আমি স্তম্ভিত হলাম। স্তম্ভিত হওয়ার কিছু নেই, প্রতিদিনই এরকম হচ্ছে। নগেন্দ্রনাথের সত্যি সংসার ও মানুষের ওপর গভীর বিতৃষ্ণা জন্মালো। সন্ধ্যার সময় আসবে বলে তিনি বাড়ির দিকে খুব ক্ষুব্ধ আর বিষণ্ণ চিত্তে চললেন। সন্ধ্যার একটু পরে খাওয়া শেষ করে নগেন্দ্রনাথ অক্ষয় কুমারের সঙ্গে দেখা করতে গেলেন। তিনি উপস্থিত হলে অক্ষয় কুমার খেতে গেলেন। রাত 10টার সময় তারা দুজনে বিডন গার্ডেনের দিকে রওনা হলেন। অক্ষয় কুমার দুজন শক্তপোক্ত কনস্টেবল সঙ্গে নিলেন। তারা পুলিশের পোশাক না পরে ভদ্রলোকের বেশ ধরলেন। অক্ষয় কুমার পকেটে একটি পিস্তল রেখে বললেন যে সাবধানের মান নেই। দুর্ঘটনাজনিত মৃত্যু খুব একটা ভালো জিনিস নয়। রাত 10:30টার সময় তারা সবাই বিডন গার্ডেনের কাছে এসে পৌঁছলেন। তখনও রাস্তায় অনেক লোক চলাচল করছে। বাগানের ভেতরেও অনেক লোক বাতাস খেতে ঘুরছে।
এত লোক দেখে নগেন্দ্রনাথ বললেন, আশ্চর্য, লোকটা এমন প্রকাশ্য জায়গায় উমিচাঁদের সঙ্গে দেখা করতে চেয়েছে। তাতেই বোঝা যায় যে লোকটা খুব চালাক। যত প্রকাশ্য জায়গা ততই সন্দেহ কম। তারা বাগানের পূর্ব দিকের কোণে এলেন। দেখলেন যে সেখানে তেমন কোনো লোক নেই, মাত্র দু একজন ঘুরছে। বাগানের কোণে একটি বেঞ্চ আছে। বেঞ্চটি খালি, কেউ বসেনি। বেঞ্চের পেছনে একটি ঝোপ, আর ঝোপের পরে রাস্তা, রাস্তার পরে আবার একটি ঝোপ। এই জায়গাটাই উপযুক্ত বলে অক্ষয় কুমার সঙ্গীদের ইঙ্গিত করলেন। ধীরে ধীরে অন্যদের চোখ এড়িয়ে তারা একে একে ঝোপের মধ্যে লুকোলেন। গল্পটি বড় হওয়ার জন্য গল্পটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। দ্বিতীয় পর্বটি দুদিনের মধ্যে আমাদের চ্যানেলেই আপলোড করা হবে। দ্রুত আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রথম পর্বটি আপনাদের কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।